আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ক্লাসের শুরুতে আপনাদের সাথে পরিচিত হয়ে আমি ডাক্তার মোহাম্মদ বাইজিদ বোস্তামি। এমবিবিএস পাশ করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 পাশ করেছি জেনারেল সার্জারিতে, বর্তমানে ফেসবি রেসিডেন্ট প্লাস্টিক সার্জারি, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা। আজকে আপনাদের সাথে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় ডিসকাস করবো, সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভ, তার অ্যানাটমি এবং পেরিফেরাল নার্ভ ইনজুরি, তার টাইপস, এবং সেই সাথে পেরিফেরাল নার্ভ রিকভারি কেমন হবে। সো আমরা আজকে ডিসকাস করব বেসিক্যালি দ্য পেরিফেরাল নার্ভ অ্যানাটমি অ্যান্ড ইটস ক্লিনিক্যাল কন্ডিশনস। আজকের সেশন থেকে আমরা যে বিষয়গুলো শিখবো তাদের মধ্যে সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল নার্ভ অ্যানাটমি সম্পর্কে আমরা জানবো। আমাদের পেরিফেরাল এবং সেন্ট্রাল নার্ভ অ্যানাটমি নিয়ে একটু কনফিউশন রয়েছে এবং তাদের স্ট্রাকচার নিয়ে কনফিউশন রয়েছে। সো এই দুটো ডিফারেন্স না জানলে কিন্তু আসলে আপনি নার্ভ ইনজুরি অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট জানতে পারবেন না। মাইলিনেশন অফ পেরিফেরাল নার্ভ, আমরা জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মোস্ট অফ দ্য পার্ট ইজ আনমাইলিনেটেড, বাট পেরিফেরাল নার্ভাস সিস্টেম মোস্ট অফ দ্য পার্ট ইজ মাইলিনেটেড। সো এই মাইলিনেশনটা কিভাবে হয়েছে এটা আমাদের জানতে হবে এবং আমরা আজকে ডিসকাস করবো দ্য রিজেনারেশন পাওয়ার অফ দ্য নার্ভ। এটা নার্ভ যে রিজেনারেশন করতে পারবে সেই সম্পর্কে আমরা জানবো। ওয়ালের এন্ড ডিজেনারেশন জিনিসটাকে এটা আমরা দেখবো এবং আমরা দেখবো যে ফেটস আফটার পেরিফেরাল নার্ভ ইনজুরি, নার্ভ ইনজুরি হওয়ার পরে তার ফেট কি হবে এটা আমরা ডিসকাস করবো। যেহেতু অনলাইন ক্লাসে আমি আপনাকে রিকোয়েস্ট করবো একটি হেডফোন ব্যবহার করবেন এবং অবশ্যই কাগজ কলম সঙ্গে নিয়ে বসবেন, তাহলে আপনার এই বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার করতে হেল্পফুল হবে। তো আমি যদি বলি মোস্ট কমপ্লেক্স সিস্টেম ইন দ্য বডি, তাহলে কি এটা তো নার্ভাস সিস্টেম, নো ডাউট। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি সবচেয়ে কমপ্লেক্স সৃষ্টি হচ্ছে নার্ভাস সিস্টেম অ্যান্ড মোস্ট অফ দ্য হিউম্যান ব্রেন। নার্ভাস সিস্টেমকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একদম ব্রেন, যেটা ক্রানিয়ামের মধ্যে, ভল্টের মধ্যে যেটা রয়েছে, স্কালের মধ্যে যেটা রয়েছে, brain and the spinal cord both are protected by bony structure। তাহলে দেখেন ব্রেন এবং স্পাইনাল কর্ড, যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলা হচ্ছে, সেটা প্রোটেক্টেড বাই বনি প্রোটেকশন। তার মানে স্কাল এবং ভার্টিব্রাল কলাম এই দুটো জায়গাতে প্রোটেক্টেড থাকে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইনজুরির চান্স কম, বাট পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইট ইজ রিলেটিভলি আনপ্রোটেক্টেড। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে ব্রাঞ্চের মতো বা এক্সটেনশনের মতো বের হয়ে আসছে, দ্যাট ইজ কল্ড দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ডিরেক্টলি ফ্রম দ্য ব্রেন, দ্যাট ইজ দ্য ব্রেন স্টেম, পন্স, মিড ব্রেন, মেরুদল প্লঙ্গাটা থেকে যে আমাদের ক্রানিয়াল নার্ভ গুলো বের হয়ে আসছে, আবার স্পাইনাল কর্ড থেকে যে আমাদের স্পাইনাল নার্ভ গুলো বের হচ্ছে, দেজ আর দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এবং দেজ আর রিলেটিভলি লেস প্রোটেক্টেড। দেখবেন প্রাইম মিনিস্টার যখন গণভবনে থাকেন, রাষ্ট্রীয় ভবনে যখন থাকেন, তখন তিনি ওয়েল প্রোটেক্টেড। সো তার বিশেষ ধরনের প্রোটেকশন ওখানে ওখানে তাকে পার্সোনালি আর নিতে হয় না। বাট প্রাইম মিনিস্টার যখন আউট অফ দ্য প্রাইম মিনিস্টার হাউস থেকে বের হবেন, বা প্রেসিডেন্ট যখন তার প্রেসিডেন্ট হাউস থেকে বের হবেন, তখন কিন্তু তাকে লট অফ প্রোটোকল নিয়ে, প্রোটেকশন নিয়ে বের হতে হয়। ঠিক তেমনি ব্রেন যখন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্যাট ইজ ব্রেন আর স্পাইনাল কর্ড যখন আমাদের বনি স্ট্রাকচারের মধ্যে প্রোটেক্টেড রয়েছে, তখন তার বেশি আর প্রোটেকশন দরকার নাই। সো মাইলিনেশন ইজ ওয়ান টাইপ অফ প্রোটেকশন। এই প্রোটেকশন কিন্তু তখন আর দরকার নেই। বাট যখন আমি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে চলে আসলো, তার মানে বডির পেরিফেরাল পার্টি, দ্যাট ইজ আ লিম, ট্রাঙ্ক, দ্যাট ইজ ডিস্টাল পার্টি যখন আসবে, তখন তার প্রোটেকশন দরকার। সো স্পাইনাল নার্ভস এবং এরপরে যে নার্ভগুলো আমরা দেখবো, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, দিস আর মোস্টলি মাইলিনেটেড, এবং যার যত বেশি কাজ তাকে তত বেশি প্রোটেকশন নিতে হচ্ছে, তার তত বেশি মাইলিন শীত পাবো। সো মাইলিন শীতকে যদি সহজভাবে মনে রাখেন, যিনি আনপ্রোটেক্টেড জোনে যাবেন, ভিআইপি মানুষ, বাট আনপ্রোটেক্টেড জোন, আনসেফ জোনে যাচ্ছেন, সো তার প্রোটেকশন লাগবে, তাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। তাহলে আমরা যদি একটু প্রসিড করি, তাহলে দেখতে পাবো দিস ইজ আ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, সেখানে মাইলিন শীত থাকে না, মাইলিনেশন খুবই কম, এবং একটা সেল দিয়ে অনেক বড় এরিয়া মাইলিনেশন হয়ে যায়, দ্যাট ইজ অলিগোডেন্ড্রোসাইট। বাট দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেখানে আমরা দেখতে পাবো সোমাটিক নার্ভাস সিস্টেম, এই সোমাটিক নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের যে নার্ভ ফাইবার গুলো রয়েছে, এই নার্ভ ফাইবার গুলো বেসিক্যালি আমাদের মাইলিনেটেড থাকে। তাহলে আমরা যদি আপার এন্ড লোয়ার মোটর কনসেপ্ট থেকে পেরিফেরাল নার্ভ সিস্টেমটা কি তাহলে দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে যদি একটু দেখি, দিস ইজ দ্য রিলেভেন্ট ডিসকাশন, একটু আমাদের বুঝে নিতে হবে। ধরে নিই দিস ইজ দ্য ব্রেন,
এবং এখানে আমাদের রয়েছে দিস ইজ স্পাইনাল কর্ড। This is the spinal cord, this is the central canal, and this is the gray matter of spinal cord. This is the gray matter. তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা এখানে যেটা দেখবো আপার মোটর নিউরন সিস্টেম, অর্থাৎ নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা দুটো পার্ট দেখবো, আপার এন্ড লোয়ার মোটর নিউরন সিস্টেম। এবং এখান থেকে আমাদের কনসেপশনটা ক্লিয়ার করতে হবে, হোয়াট ইজ দ্য নার্ভ, হোয়াট ইজ দ্য নার্ভ এন্ড হোয়াট ইজ দ্য পেরিফেরাল নার্ভ। তাহলে আমরা যদি দেখি এই জায়গায় আমরা জানি দের ইজ সেল বডি, দের ইজ আমাদের যে সেরেব্রাম রয়েছে সেখানে সেল বডি গুলো এভাবে এসে দিস ইজ দ্য নার্ভ ফাইবার। তো আমরা জানি যেটা একজন বা একজনের একটা নার্ভের নিউরনের দুটো পার্ট থাকে, নিউরনের দুটো পার্টের মধ্যে একটা থাকে দিস ইজ দ্য সেল বডি, সেল বডি। এইটা হচ্ছে আমাদের সেল বডি। সেল বডি থেকে যে লার্জেস্ট একটা ফাইবার বের হয়ে আসে দিস ইজ দ্য একজন। তাহলে এই সেল বডি যেটা রয়েছে সেখানে ছোট ছোট কিছু ফাইবার থাকে, দিস ইজ কল্ড ডেনড্রাইট। তাহলে এই সেল বডি থেকে যে লম্বা একটু ফাইবার বের হয়ে এসে দিস ইজ কল্ড একজন। এখানে এসে এই একজন আবার একটা সিনাপস ফর্মেশন করে উইথ অ্যানাদার সেল বডির ডেনড্রাইট প্রসেস গুলোর সাথে, মানে আরেকটা নিউরনের সাথে সে একটা সিনাপস ফর্মেশন করে। সো দিস ইজ দ্য কন্টিনিউশন। তাহলে এই যে দিস সেল বডি, dendrite and this একজন total, this is called a neuron. This total is called neuron. And after this synapse, এই synapse এর পরের জোন থেকে there is another neuron. ঠিক তেমনি আমাদের যে ব্রেনের মধ্যে এই ঘটনাটি ঘটে, দিস ইজ দ্য সেল বডি। এখানে রয়েছে আমাদের সেল বডি, এখানে অনেক নিউক্লিয়াস রয়েছে, সেল বডি। এই সেল বডি গুলো থেকে তৈরি হচ্ছে দেজ আর দ্য এক্সনস, লট অফ এক্সনস এখান থেকে আসলো। এই এক্সন গুলো এসে এই বরাবর এসে ঘুরে এখানে চলে আসে anterior horn cell of spinal cord. This is spinal cord এর anterior horn cell. So anterior horn cell of spinal cord এসে ওয়ান গ্রুপ অফ একজন শেষ। তার মানে এই পোর্শনটা, দিস পোর্শন আপ টু দিস পোর্শন ইজ কল্ড, এটা মোটর নিউরন, যেহেতু উপর থেকে নিচে নামতেছে এটা নিউরন, একটা সিঙ্গেল নিউরনের কথা বলছি আমরা। তাহলে একটা এক পোর্শনে আসলাম। তাহলে এখানে একটা সিনাপস ফর্মেশন হলো, অ্যান্টেরো হর্ন সেল অফ স্পাইনাল কর্ড এসে সিনাপস ফর্মেশন হলো। যেহেতু এখানে তার এন্ডিং অফ দিস নিউরন, সো ইট ইজ কল্ড এ নিউরন অ্যান্ড ইজ কল্ড আপার মোটর নিউরন, আপার মোটর নিউরন। এরপরে আসেন এই জোন থেকে অ্যান্টেরো হর্ন সেল অফ স্পাইনাল কর্ড থেকে আরেকটি আরেকটি যেহেতু এখানে একটা সেল বডি রয়েছে, এই সেল বডি থেকে আরেকটি নিউরনের শুরু হলো, দ্যাট ইজ একজনের শুরু হলো। এখান থেকে যে একজনটি বের হলো দিস ইজ একজন, এবং এই একজনটা এসে ফাইনালি ইনারভেট করলো একটা স্ট্রাকচারকে, সাপোজ দিস ইজ মাসলস, এবং এই মাসলকে ইনারভেট করলো। তাহলে দিস পোর্শন আপ টু দিস পোর্শন ইজ কল্ড অ্যানাদার নিউরন। তাহলে তাই এই নিউরনের সেল বডি কোথায়? অ্যান্টেরো হর্ন সেল অফ স্পাইনাল কর্ডে। এখান থেকে এসে তার একজনের শেষ হচ্ছে কোথায়? ইন দা ইফেক্টর অর্গান। দিস ইজ কল্ড লোয়ার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরন কোথায় থাকছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে, উইদিন দা ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, আপার মোটর নিউরন। আর এন্টো হর্নসেল অফ স্পাইনাল কর্ড থেকে বের হয়ে স্পাইনাল নার্ভ হিসেবে যে বের হয়ে আসলো, বের হয়ে আসার পরে যে ইফেক্টর অর্গান পর্যন্ত গেল, দিস ইজ কল্ড দা লোয়ার মোটর নিউরন। তাহলে আমরা দুটো নিউরনের কনসেপশন পেলাম। নিউরন মানে নাথিং বাট দ্য সেল বডি, মানে একজন অ্যান্ড ইটস সেল বডি, অর একজন উইথ ইটস প্রসেস, সেল বডি উইথ ইটস প্রসেস, দিস ইজ দ্য সেল বডি। এই সেল বডির সাথে যতগুলো প্রসেস গুলো লাগানো আছে এগুলোকে একত্রিত ভাবে কল্ড এ নিউরন। ইট ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। তাহলে এখন দেখেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা দেখলাম এইরকম অসংখ্য নিউরন এসে আসে। যখন অনেকগুলো নিউরন একত্রিত যুক্ত হয়, বান্ডলস অফ নিউরন যখন একত্রে যুক্ত হয় উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দিস ইজ কল্ড এ ট্র্যাক্ট। এটাকে বলা হয় ট্র্যাক্ট, দিস ইজ কল্ড ট্র্যাক্ট। কিন্তু সেম ঘটনাই যদি বাইরে হয়, মানে ব্রেন এবং স্পাইনাল কর্ডের বাইরে, সো এখান থেকে এন্টার হর্নসেল অফ স্পাইনাল কর্ড থেকে যখন অসংখ্য এরকম একজন, দিস আর দ্য একজনস অফ স্পাইনাল নার্ভ, এই অসংখ্য একজন যখন বের হয়ে আসছে, দিস বান্ডলস অফ একজন, এগুলোকে এখন কি বলা হয়? আউটসাইড দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, দিস ইজ কল্ড নার্ভ ফাইবার। তাহলে আমরা যে বারবার পড়ি হোয়াট ইজ নার্ভ, আমরা একটা জিনিস যে বারবার পড়ি হোয়াট ইজ নার্ভ, নার্ভ ইজ
নাথিং বাট তাহলে পেরিফেরাল নার্ভটা কি? পেরিফেরাল নার্ভ ইজ নাথিং বাট কালেকশনস অফ বান্ডলস অফ একজন অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অথবা অ্যান্টোহর্ন থেকে অ্যান্টোহর্ন অফ স্পাইনাল কর্ড থেকে ইফেক্টর অর্গান পর্যন্ত যে অসংখ্য একজন আসতেছে, দিস একজনস বান্ডলস অফ একজন ইজ কল্ড দ্য পেরিফেরাল নার্ভ। এই কনসেপ্টটা আমাদের খুব দরকার। তাহলে পেরিফেরাল নার্ভটা কি? আমরা যে নার্ভ নিয়ে এত কথা বলছি, দিস নার্ভ ইজ নাথিং বাট কালেকশনস অফ একজনস। কার একজনস? অ্যান্টোহর্ন অফ স্পাইনাল কর্ডে যেখানে সেল বডি রয়েছে, সেই সেল বডি থেকে যে একজনটা বেরিয়ে আসছে, যে একজনটা ইফেক্টর অর্গান পর্যন্ত যাচ্ছে, দিস ইজ কল্ড নার্ভ ফাইবার। তাহলে এই জিনিসটাই যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্যাট ইজ স্পাইনাল কর্ডের মধ্যে রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য ট্র্যাক্ট। দ্যাট ইজ কল্ড ট্র্যাক্ট। আমরা যে বলি কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট বা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এই ট্র্যাক্ট যখন ব্রেনের মধ্যে থাকবে, স্পাইনাল কর্ডের মধ্যে থাকবে, তখন বলা হবে ট্র্যাক্ট। এই ট্র্যাক্টের মতো জিনিসই যখন আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ডের বাইরে থাকবে, অর্থাৎ পেরিফেরাল নার্ভের মধ্যে, যেমন রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, এগুলোর মধ্যে যখন থাকবে, দেন ইট ইজ কল্ড নার্ভ। ইট ইজ কল্ড নার্ভ, নট ট্র্যাক্ট। এই জন্য আমরা বলি অ্যান্টেরিয়র কর্টিকো, অ্যান্ট্রোল্যাটারাল কর্টিকো স্পাইনাল মানে স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট, তারপরে অ্যান্ট্রোকর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, পোস্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। এই যে ট্র্যাক্ট বলি, ওখানে কিন্তু নার্ভ বলি না। আর হাতের পায়ের এখানে এসে আমরা কি বলি? মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ। এই নার্ভ গুলো নাথিং বাট দা ট্র্যাক্ট। ব্রেনের মধ্যে গেলে নাম হতো ট্র্যাক্ট, স্পাইনাল কর্ডের মধ্যে নাম ছিল ট্র্যাক্ট, স্পাইনাল কর্ডের বাইরে যখন চলে এসেছে, এগুলো নাম হয়ে গেছে নার্ভ। রেসপেক্টিভ জোনে তার নাম দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আরেকটি বিষয় আছে, যে বিষয়টি এর সাথে আলোচনা করে যাওয়া ভালো। আপনি যখন এই ফেসের জোনে কথা বলবেন, ধরুন দিস ইজ এ ফেসিয়াল জোন। তো এই রিজনে যখন আপনি কথা বলেন, আপনি ধরুন এখন ফেসিয়াল নার্ভ নিয়ে একটু কথা বলতে চাচ্ছেন। তো ফেসিয়াল নার্ভ যদি আমরা বলি, দিস ইজ, ধরুন এটা হচ্ছে ফেসিয়াল নার্ভ বললাম, ফেসিয়াল নার্ভ, যেটা 5টা ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এই ফেসিয়াল নার্ভ, এটা বের হয়েছে কোথায় থেকে? ব্রেনের মধ্যে থেকে। এন্ড এই লেভেলে রয়েছে, ধরুন দিস লেভেল, এখানে আছে আমাদের পন্স। এই পন্স থেকে ফেসিয়াল নার্ভ তৈরি হচ্ছে, বাট এটা একটা নিউক্লিয়াই অফ দ্য ফেসিয়াল নার্ভ। তাহলে দেখা যাবে যে ফেসিয়াল নার্ভে আরেক ধরনের ফাইবার রয়েছে, দিস ইজ দা আপার মোটর ফাইবার। তাহলে এই পোর্শনটা হচ্ছে, দিস পোর্শন ইজ কল্ড আপার মোটর নিউরন অফ ফেসিয়াল নার্ভ। আর দিস পোর্শন ফ্রম দ্য ব্রেনের মধ্যে যে নিউক্লিয়াইটা, ক্রানিয়াল নার্ভ নিউক্লিয়াই, দ্যাট ইজ ব্রেন স্টেমের মধ্যে থাকে, অথবা ফোর ব্রেনেও থাকতে পারে। ব্রেন স্টেম, মিড ব্রেন, পন্স, মিডল প্লঙ্গট, এইসব জায়গার মধ্যে গুলোতে আমাদের ক্রানিয়াল নার্ভ নিউক্লিয়াই গুলো থাকে সাধারণত। এই ক্রানিয়াল নার্ভ নিউক্লিয়াই থেকে শুরু করে যে একজন গুলো বেরোচ্ছে, যেটা আমাদের ইফেক্টর অর্গান পর্যন্ত সাপ্লাই দিচ্ছে, এইটাকে বলা হয় লোয়ার মোটর নিউরন অফ ক্রানিয়াল নার্ভ। তার মানে এটা লোয়ার মোটর নিউরন অফ ক্রানিয়াল নার্ভ। তাহলে এখন যদি আপনি বলেন যে ক্রানিয়াল নার্ভ, যেটা আমাদের ফেশিয়াল নার্ভ বলেন, ট্রাইজেমিনাল নার্ভ, অথবা যেই নার্ভ গুলো আমাদের পেট ভিতরে রয়েছে, অলফ্যাক্টরি নার্ভ, অপটিক নার্ভ, এই নার্ভ গুলো, এগুলোকে নার্ভ কেন বলছি? বিকজ দিস আর দ্য কালেকশনস অফ একজনস, একজনস অফ দ্যাট নার্ভ ফাইবার। ওই সেল বডি, যা সেল বডি রয়েছে উইদিন দ্য ব্রেন। তার মানে ইট ইজ ওয়ান টাইপ অফ পেরিফেরাল নার্ভ। তাহলে পেরিফেরাল নার্ভের মধ্যে আমরা কি কি পাবো? একটা হচ্ছে ক্রানিয়াল নার্ভ, আর একটা হচ্ছে স্পাইনাল নার্ভ। এদের নিউক্লিয়াস গুলো থাকবে কোথায়? এদের সেল বডি গুলো কোথায় থাকবে? উইদিন দা ব্রেন, or within the spinal cord, that is within the central nervous system. তাহলে আপার মোটর নিউরন আমরা কখন বলছি? আপার মোটর নিউরন সেরেব্রাল কর্টেক্স টু দ্য অ্যান্টেরিয়র হর্ন সেল অফ স্পাইনাল কর্ড ইজ কল্ড আপার মোটর নিউরন। এবং অ্যান্টেরিয়র হর্ন সেলের যে সেল বডি রয়েছে, এখান থেকে শুরু করে পরবর্তীতে ইফেক্টের অর্গান পর্যন্ত বলা হচ্ছে লোয়ার মোটর নিউরন। লোয়ার মোটর নিউরন, ইভেন ক্রানিয়াল নার্ভ নিউক্লিয়াস থেকে শুরু করে ইফেক্টের অর্গান পর্যন্ত। এখন তাহলে আমার মনে হয় এই ব্যাপারটা আপনার ক্লিয়ার আছে। হোয়াট ইজ নার্ভ? নার্ভ ইজ নাথিং বাট দ্য কালেকশনস অফ একজনস ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে কমন করে আমাদের নিউরনটা কি বলবো? নিউরন ইজ দ্য সেল বডি এবং ইটস প্রসেসের মধ্যে কি কি? ডেনড্রাইট এবং একজন, টোটালটাকে একসাথে বলে নিউরন। নার্ভ কোনটাকে বলবো? এই নিউরনের সেল বডিটুকু বাদ দিয়ে যে একজন গুলো থাকবে, এই একজন গুলোর কালেকশন উইদিন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইজ কল্ড নার্ভ। এবং এটা যখন উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকবে, দ্যাট ইজ কল্ড দ্য ট্র্যাক্ট। তাহলে নিউরন, নার্ভ সেল, দ্যাট ইজ সেল বডি, অ্যান্ড ইটস প্রসেস ইজ কল্ড নিউরন। নার্ভ ফাইবার কখন বলবো? বা নার্ভ প্রসেসেস এবং একজনস এর কালেকশন। তার মানে সেল বডিটুকু যদি আপনি বাদ দেন, তাহলে যে প্রসেস গুলো রয়েছে, এই কালেকশন গুলোকে বলে নার্ভ ফাইবার। আর ট্র্যাক্ট হচ্ছে এই সেম জিনিসটা যখন উইদিন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন যদি আমরা এখানে দেখি, খেয়াল করেন, এইটা তাহলে আমাদের দিস ইজ দা সেল বডি,
এই সেল বডির মধ্যে দিস ইজ দ্য নিউক্লিয়াস, যেটা সেন্ট্রালি থাকে নর্মালি। বাট যখন কোনো প্যাথোলজি হয়, কোনো ড্যামেজ হয়, তখন এই সেল বডিটা, যখন মনে করেন যে নার্ভ ইনজুরি হবে, তখন এই সেল বডিটা আস্তে আস্তে ডিভিয়েটেড হয়ে যেতে পারে, পেরিফেরি দিকে চলে যেতে পারে। নর্মালি ইট লাইটস সেন্ট্রাল পার্টে থাকবে, সেন্ট্রালে থাকবে সেল বডি। তারপরে এখান থেকে যে প্রসেস গুলো রয়েছে, দিস আর দ্য প্রসেস, দিস ইজ কল্ড দ্য ডেনড্রাইট, দিস আর শর্ট প্রসেস, এবং এটা সেন্সরি বা রিসেপ্টর হিসেবে কাজ করে, রিসিভ করে, দিস রিসিভস দ্য ইনফরমেশন, এবং রিসিভ করে। এখান থেকে লার্জেস্ট যে একটি প্রসেস বের হয়ে আসলো, দিস ইজ দ্য লার্জেস্ট প্রসেস, দিস ইজ কল্ড দ্য একজন। এটা সবচেয়ে বড়, এবং এই একজনটা এদিকে এসে আবার আরেকটি সেল বডির সাথে যে ডেনড্রাইট প্রসেস গুলো রয়েছে তার সাথে সিনাপস ফর্মেশন করে। এটা হচ্ছে নর্মাল প্রসেস। তাহলে এখন দেখেন আমাদের পেরিফেরাল নার্ভের জন্য যে জিনিসগুলো আমাদের এখন জানতে হবে, লার্জেস্ট যে প্রসেসটা আমরা দেখালাম, লার্জেস্ট প্রসেস দিস ওয়ান, এইটার দূরত্ব কতটুকু হতে পারে আপনি ইমাজিন করতে পারেন? ইমাজিন করতে পারবেন? এখন চিন্তা করেন, এটা যদি হয় আমাদের ভার্টিব্রাল কলাম, মানে একটা একজনের ডিস্টেন্স কত হতে পারে? তাহলে এই ভার্টিব্রাল কলামের মধ্যে দেখেন, এই ভার্টিব্রাল কলামে এখানে কি আছে আমাদের? স্পাইনাল নার্ভ রয়েছে। এই স্পাইনাল নার্ভ গুলো এখান থেকে বের হচ্ছে, বের হওয়ার পরে যখন মনে করেন এখানে এসে হাতে সাপ্লাই দিচ্ছে, তার মানে স্পাইনাল কর্ড থেকে এই জায়গা থেকে বের হয়ে এই নার্ভটাকে আপ টু দিস, ধরেন রেডিয়াল নার্ভ ধরে বলে দিলাম, বা মিডিয়ান নার্ভ, তাহলে এই টোটাল দূরত্বটা কত দূর পর্যন্ত হতে পারে, এখানে ইমাজিন। তাহলে আপনার স্পাইনাল কর্ডে কোন লেভেলে আছে, ধরেন সার্ভাইকাল থোরাসিক, যেটা আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস যেটা পড়ি, সার্ভাইকাল 5 6 7 এগুলো থেকে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস অরিজিন করে। তাহলে আমাদের মিড লাইনে নেক থেকে শুরু করে পুরো টিপ অফ দ্য ফিঙ্গার, একেবারে টিপ অফ দ্য ফিঙ্গার পর্যন্ত অনলি একটা একজন থাকে, মানে এটা ডিস্টেন্ট অফ সিঙ্গেল একজন। তার মানে একটা একজনের লেন্থ, একটা একজনের লেন্থ কত বড় হতে পারে দেখছেন? মানে একদম আমাদের স্পাইনাল কর্ড ইন দ্য সার্ভাইকাল লিজিয়ন, এখান থেকে শুরু করে টিপ অফ দ্য ফিঙ্গার পর্যন্ত এক্সটেনশন এ সিঙ্গেল নিউরন। তার মানে লেন্থ অফ দ্য সিঙ্গেল নিউরন ইজ টোটাল লেন্থ। এবার যদি আপনি লাম্বার প্লেক্সাসের কথা চিন্তা করেন, তাহলে এটা যদি আমাদের পা হয়, তাহলে দেখেন এটা যদি আমাদের পা হয়, তাহলে পায়ের ক্ষেত্রে আমরা জানি এখানে লাম্বার 4 রয়েছে, এদিকে S1 রয়েছে। তাহলে এই লাম্বার 4 এর অবস্থান কোথায়? ধরুন এই জায়গায় আমাদের লাম্বার 4 রয়েছে, তাহলে লাম্বার 4 স্পাইনাল সেগমেন্টের অবস্থান কোথায়? আমাদের স্পাইনাল কর্ডে, অর্থাৎ লাম্বার রিজন অফ দ্য স্পাইনাল কর্ডে অবস্থান। তাহলে এখানে তার রয়েছে সেল বডি। তাহলে এই সেল বডির অবস্থান কোথায়? স্পাইনাল কর্ডের মধ্যে, এট দ্য লেভেল অফ লাম্বার 5 বা 4 বলেন, হ্যাঁ। তাহলে এখান থেকে যে একজনটা বের হয়ে যাচ্ছে, এই একজন ট্রাভেল করে কতটুকু দূরত্ব? এই টোটাল ডিস্টেন্স ট্রাভেল করে। তার মানে যে মানুষ যত লম্বা হবে, তার একজন অফ লোয়ার লিম্বে যে নার্ভ যাচ্ছে, টিবিয়াল নার্ভ বলেন, ডিপ পেরোনিয়াল নার্ভ বলেন, এইসব নার্ভ গুলোর একজনের লেন্থ কত বড়? এটা 4 to 5 সেন্টিমিটার, মানে এটা 1 to 2 মিটার পর্যন্ত এটা ডিস্টেন্স হতে পারে, 1 to 2 মিটার পর্যন্ত ডিস্টেন্স হতে পারে, মানে এটা লার্জেস্ট এরিয়া পর্যন্ত হতে পারে, এবং আরো বড় হতে পারে। তাহলে একটা একজন, আমাদের নর্মালি যে কনসেপশন, আমরা সবসময় ছোট ছোট ছবি দেখি, তো ছোট ছবি দেখে মনে হয় এইটুকু একটা একজন। আসলে না, একটা একজনের ডিস্টেন্স অনেক বড় হতে পারে। তারপর স্পাইনাল কর্ড থেকে বেরোয় একদম ডিস্টাল পার্ট অফ ইউর বডি, এই পর্যন্ত একটা একজনের ডিস্টেন্স, তাহলে একটা একজন মেবি 1 to 2 মিটার পর্যন্ত এটা একজন বড় হতে পারে। আচ্ছা, এখন তাহলে আমাদের যখন নার্ভ ইনজুরি হয়, তাহলে এই একজনটাই মূলত কাটা যায়, দিস একজন ট্রান্সেক্টেড। তাহলে আমাদের যখন নার্ভ ইনজুরি হয় তখন কোনটা কাটা যায়? দা একজন। তাহলে আমাদের যত স্টাডি, আমরা যে পেরিফেরাল নার্ভ বলবো, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, টিবিয়াল নার্ভ, এগুলো যে কাটা যাচ্ছে, যে আসলে কি কাটা যাচ্ছে? এর কোনো সেল বডি রিয়েলি কাটা যায়? আমাদের যেটা কাটা যায় মূলত একজন। তাহলে কাটা আগের পোর্শন প্রক্সিমাল সেগমেন্ট, এবং কাটার পরের পোর্শন ডিস্টাল সেগমেন্ট, এখানে কি কি চেঞ্জ হয় সেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে এখন দেখেন, এই চেঞ্জ গুলো জানতে হলে এদের অ্যানাটমিটা জানা আমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে দিস ইজ দ্য একজন, এই একজনের চারপাশে বেশ আরো অনেকগুলো শীট থাকে। এখন আমি যেটা দেখবো, একটা সেল থাকে যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে, দিস ইজ দ্য সোয়ান সেল। এখানে সেলটা যদি খেয়াল করেন, দিস ইজ আ সেল, এটা একটা সেল, দিস ইজ সোয়ান সেল। এবং এই সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, এখানে নিউক্লিয়াস থাকে। তার মানে এটা যদি হয় একটা একজন, ধরুন দিস ইজ অ্যান একজন, এটা একটা একজন, এই একজনের
চারপাশ দিয়ে, এই একজনের চারপাশ দিয়ে কাভারিং করে থাকে, দিস ইজ সোয়ান সেল। সোয়ান সেল। সো এইভাবে যদি দেখায়, এটা যদি বলি দিস ইজ এ একজন, এটা একটা একজন, এই একজনের চারপাশ দিয়ে, এই একজনটা চারপাশ দিয়ে সারাউন্ডিং করে আছে, দিস ইজ সোয়ান সেল। এই সোয়ান সেলে দিস ইজ দ্য নিউক্লিয়াস অফ দ্য সোয়ান সেল। এই সোয়ান সেল যেটা করে একের পর এক, সোয়ান সেলের যে প্লাজমা মেমব্রেনটা র্যাপিং করে, এইভাবে র্যাপিং করে, র্যাপিং করে, একের পর এক র্যাপিং করে। এই র্যাপিং করতে করতে এটা শীতের মতো হয়। যারা কাঁথা বানানো দেখছেন, কাঁথা কেমন হয় দেখবেন, যদি একটা কাপড়ের লেয়ার থাকে সেটা কিন্তু কাঁথা তৈরি হয় না, একটা শীট। এরকম মাল্টিপল শীট একের পর এক, একের পর এক, এই একটা শীট দিলাম, তারপর আরেকটা শীট, তারপর আরেকটা শীট, মাল্টিপল শীট যখন দেব, মাল্টি লেয়ার যখন করব, তখন কিন্তু কাঁথাটা একটা থিকনেসের কাঁথা তৈরি হবে। সো মায়োলিন শীট কেন বলা হচ্ছে শীট, ইটস লাইকস এ কাঁথা, এই কাঁথার মতো, যার অনেকগুলো লেয়ার থাকবে, অনেকগুলো লেয়ার দিয়ে সে আলটিমেটলি একটা কাভারিং করবে, এরকম মাল্টিপল লেয়ার দিয়ে সে কাভার করবে। কাকে কাভার করে রাখবে? কাভার করে রাখবে একটা একজনকে। একজন কেন ইম্পর্টেন্ট? কারণ একজন দিয়ে আমাদের যত নিউরাল কন্ডাকশন গুলো হয়, নাম্বার ওয়ান একজনকে প্রোটেকশন দিতে হবে, যেহেতু একটা ভিআইপি লোক, মনে করেন প্রাইম মিনিস্টার তার গণভবন থেকে, তার সরকারি বাসভবন থেকে ঢাকা শহরের রাস্তায় বের হয়েছেন, তাহলে তার চারপাশে কি পরিমাণ প্রোটেকশন থাকে, ঠিক তেমনি যেহেতু এই নার্ভ ইজ ভেরি ভাইটাল, সেন্ট্রাল সিস্টেম থেকে বনি মানে প্রোটেকশন থেকে সে যখন পেরিফেরিতে আসবে, যেহেতু এখানে আর বনি প্রোটেকশন তাকে দিতে পারা যাচ্ছে না, মানে কোর প্রোটেকশন তাকে দেওয়া যাচ্ছে না, সো তাকে বাইরে থেকে শীট ফরমেশন করে তাকে প্রোটেকশন দেওয়া হয়। সো যে নার্ভ যত বেশি ডায়ামিটারের হবে, যত বেশি ইম্পর্টেন্ট ফাংশন থাকবে, যার যত বেশি কাজ হবে, সেই নার্ভের শীত তত বেশি থাকবে, তার মাইলিন শীত তত বেশি থিকার হবে। ক্লিয়ার? ওকে। তাহলে এখন এই মাইলিন শীতকে একটা পাওয়ার দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। বেসিক্যালি আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে অলিগোডেন্ড্রোসাইট যেটা আমাদের মাইলিনেশন করে, বেশিরভাগই আনমাইলিনেটেড ফাইবার, বাট যে মাইলিনেশন টুকু থাকে সেগুলো অলিগোডেন্ড্রোসাইট দিয়ে করা হয়। এই অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট যেখানে রয়েছে, এইসব সেলগুলোরও একটা রিজেনারেশন পাওয়ার রয়েছে, কিন্তু উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এই রিজেনারেশন সিগন্যাল গুলো নট ওয়েল ডেভেলপড। এই কারণেই আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ হলে খুব একটা ডেভেলপ করে না, বাট দের ইজ এ ডিবেট, এখন পর্যন্ত ডিবেট রয়েছে। বাট ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এই যে মাইলিন শীথ বাইরের দিকে রয়েছে, এই মাইলিন শীথের একটা হাই পাওয়ার অফ রিজেনারেশন রয়েছে, হাই পাওয়ার অফ রিজেনারেশন রয়েছে, এবং সেগুলো কিছু সিগন্যালের মাধ্যমে কন্ট্রোল হয়, আমরা সাবসিকুয়েন্টলি দেখবো। সো দিস ইজ দ্য সেল বডি, দ্যাট ইজ কল্ড দ্য পেরিক্যারিয়ন। পেরিক্যারিয়ন সোমা আর সেল বডি, তার মধ্যে থাকে নিউক্লিয়াস থাকে, এবং এইটা হচ্ছে আমাদের, দিস ইজ দ্য লার্জেস্ট ফাইবার ফ্রম দ্য সেল বডি, দ্যাট ইজ কল্ড দ্য একজন। এবং এই একজন পুরোটা সেল বডি ডেনড্রাইট, এবং একজন টোটাল ইজ কল্ড দ্য নিউরন। অ্যান্ড দিস ইজ দ্য কাভারিং, দিস ইজ সোয়ান সেল। সোয়ান সেল, এই সোয়ান সেলটাই মূলত একে কভার করে থাকে, এবং একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে, নট কন্টিনিউয়াস। এবং এখানে দেখেন, এই একটা সোয়ান সেল, দিস ইজ অ্যানাদার সোয়ান সেল, এন্ড দেয়ার ইজ সাম গ্যাপ, দেয়ার ইজ সাম গ্যাপ, এখানে গ্যাপ রয়েছে, দিস গ্যাপ ইজ কল্ড দ্য নোড অফ রানভিয়ার। নোড অফ রানভিয়ার বলা হয়, এই গ্যাপকে বলা হয় নোড অফ রানভিয়ার। সো এখন দেখেন এই ভদ্রলোককে দেখেন, দিস পিকচার ইজ টেকেন ফ্রম দ্য মুরো অ্যানাটমি টেক্সট বুক। তাহলে এখন যদি দেখি, এখানে রয়েছে দিস ইজ দ্য সেল বডি, তার মানে এইটা হচ্ছে, যে আমি যে একজন একটু আগে দেখালাম, দিস ইজ অ্যান সেল বডি। তাহলে এই যে সেল বডি নিউক্লিয়াস, এই পোর্শনটা, দিস পোর্শন ইজ দিস ওয়ান, তার মানে সেল বডি আছে সেরেব্রাল কর্টেক্স এর মধ্যে। এখান থেকে বেরোলো, দিস ইজ দ্য ফাইবার, দিস ফাইবার সিমিলারলি, এখান থেকে যে ফাইবারটি দেখেন, দিস ইজ দ্য ফাইবার, এখান থেকে এই ফাইবারটি বেরোচ্ছে, এই ফাইবারটি, দিস ইজ একজন, দিস ইজ দ্য একজন অফ দিস নিউরন। এই একজন এসে এখানে এসে শেষ হলো, অ্যান্টো হর্নসেল অফ স্পাইনাল কর্ড এসে শেষ হলো। সো এই পোর্শনটুকে বলা হচ্ছে আপার মোটর নিউরন। এই অ্যান্টো হর্নসেল, এখানে একটা সেল বডি রয়েছে, সিমিলার একটা সেল বডি, এখানে একটা সেল বডি রয়েছে, সেল বডি থেকে আরেকটি একজন বের হয়ে, দিস ইজ দ্য স্পাইনাল নার্ভ, স্পাইনাল নার্ভের মাধ্যমে বের হয়ে আলটিমেটলি দেন পুরো আপার লিম্ব ক্রস করেছে, ফাইনালি ওয়ার্কিং এট দিস থাম, এতটুকু ডিস্টেন্স সে পাড়ি দিয়ে আসছে। তারপরে এই স্পাইনাল কর্ডের অ্যান্টো হর্নসেল থেকে শুরু করে টোটাল ডিস্টেন্স এই পর্যন্তকে বলা হচ্ছে লোয়ার মোটর নিউরন, এন্ড এন্ড ইট ইজ দ্য পেরিফেরাল নার্ভ, ইট ইজ দ্য পেরিফেরাল নার্ভ। তাহলে পেরিফেরাল নার্ভ, এখন যদি আপনার থাম্বের এখানে কাটা যায়, সো এখানে যদি কেটে গেল, রিস্ট বরাবর কেটে গেল, তাহলে এখানে মিডিয়ান নার্ভ ইনজুরি হতে পারে, এখানে রেডিয়াল নার্ভ ইনজুরি হতে পারে, এখানে আলনার নার্ভ ইনজুরি হতে পারে। সো হোয়াট ইজ কাট ডাউন, দিস ইজ, দিস ইজ দ্য একজন, কাটা যাবে কে? একজন।
তাহলে আমরা যখন নার্ভ ইনজুরি নিয়ে স্টাডি করব তখন আমাদের মূলত একজন নিয়ে স্টাডি করতে হবে, তাহলে একজনের স্ট্রাকচার জানাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখেন এখানে যে কাটা গেল, এই নার্ভটা ইনারভেট করেছিল ইফেক্টিভ অর্গান, দ্যাট ইজ মাসল গুলোকে ইনারভেট করেছিল। তাহলে এই কাট সেগমেন্টের পরবর্তী ডিস্টাল সেগমেন্ট, এখানে কিন্তু মাসল ইজ ডিনার্ভেটেড, কাটা যাওয়ার পরে মাসল ইজ ডিনার্ভেটেড, সো এই মাসল কাজ করবে না। এখন যদি ইনারভেশন আবার নতুন নতুন করে পুনরায় ইনারভেশন যদি কুইকলি না হয়, বলা হয় যে উইদিন 1 to 2 ইয়ার্স এর মধ্যে যদি না হয়, তাহলে এই মাসল টোটালি ডিজিউস অ্যাট্রফি হয়ে যাবে, ডিনার্ভেশন অ্যাট্রফি হয়ে যাবে। নার্ভ না থাকার কারণে ডিনার্ভেশন হচ্ছে, এবং ইউজ না হওয়ার ফলে আলটিমেটলি ডিজিউস এন্ড ডিনার্ভেশন অ্যাট্রফি হয়ে মাসল ডিস্ট্রয় হয়ে যাবে, আর কাজ করবে না। তাহলে আপনাকে আইদার এই নার্ভকে, এই মাসলটা, এই নার্ভ রিপেয়ার করে দিতে হবে, বা যে যে কোনো একটা কাজ করে দিতে হবে যার মাধ্যমে এই নার্ভটা আবার স্টিমুলেশন দিতে পারে টু দিস মাসল। সো আপনাকে নার্ভ ইনজুরি রিপেয়ার করতে হবে শর্ট পিরিয়ড, বেশি দেরি করা যাবে না। সো দিস ইজ দ্য পেরিফেরাল নার্ভ। তাহলে এখন এখন আপনাদের আপনাদের যদি বলা হয় পেরিফেরাল নার্ভের ক্ষেত্রে পেরিফেরাল নার্ভ এক্সটেন্ড ফ্রম, কোনটা হবে? পেরিফেরাল নার্ভ এক্সটেন্ড ফ্রম কি হবে বলেন তো? পেরিফেরাল নার্ভ এক্সটেন্ড ফ্রম স্পাইনাল কর্ড টু ইফেক্টেড অর্গান, ব্রেন স্টেম টু ইফেক্টেড অর্গান, সেরেব্রাম টু ইফেক্টেড অর্গান, কোনটা কারেক্ট আনসার? ইয়েস, পেরিফেরাল নার্ভ এক্সটেন্ড ফ্রম স্পাইনাল কর্ড থেকে এফেক্টেড অর্গান, ইট ইজ ট্রু, এবং ব্রেন স্টেম দ্যাট ইজ দ্য ক্র্যানিয়াল নার্ভ নিউক্লাই, এখান থেকে ইফেক্টেড অর্গান পর্যন্ত হতে পারে। বাট সেরেব্রাম টু ইফেক্টেড অর্গান, ইট ইজ টু পার্টস, এখানে সেন্ট্রাল নার্ভ এন্ড পেরিফেরাল নার্ভ আপ টু এন্টার হর্ন সেল অফ স্পাইনাল কর্ড পর্যন্ত আপার মোটর নিউরন দ্যাট ইজ পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এর পরবর্তী যেটা হবে পেরিফেরাল নার্ভ। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ এন্ড বি। তাহলে আসেন এখন পেরিফেরাল নার্ভ নিয়ে আমরা ডিসকাস করব, পেরিফেরাল নার্ভের অ্যানাটমিটা এখন আমরা দেখবো, তাহলে আমাদের কনসেপশন একদম ক্লিয়ার হয়ে যাবে এবং ইনজুরি সম্পর্কে আমাদের একদম কমপ্লিট আইডিয়া হয়ে যাবে। এখন এখানে যদি খেয়াল করেন, আমি যদি বলি দিস ইজ এ নার্ভ, এটা একটা একজন, তাহলে এখন নার্ভ মানে আমাদের মাথায় কি, নার্ভ মিন্স আমরা যখনই নার্ভ শব্দ উচ্চারণ করব তখন আমাদের মাথার মধ্যে থাকবে কালেকশনস অফ একজনস, একজনস, কালেকশনস অফ একজনস, এই কথাটার জন্য মাথায় ফিক্সড হয়ে থাকে। তাহলে এই যে এটা যদি বলি দিস ইজ এন একজন, এটা একটা একজন, তাহলে এই একজন একটা কাভারিং থাকে, তাহলে একটা কাভারিং দিয়ে দিই, তাহলে এরকম একটা কাভারিং থাকে, হ্যাঁ? একটা কাভারিংটাকে বলা হচ্ছে দিস ইজ কল্ড এন্ডোনিউরিয়াম, এন্ডোনিউরিয়াম। তাহলে এইরকম অনেকগুলা নার্ভ, মানে একজন নার্ভ ফাইবার একত্রে কালেক্টেড হয়ে থাকতে পারে। এই টোটাল একসাথে কালেক্টেড হয়ে থাকলে এগুলোকে একসাথে একটা বান্ডলের মধ্যে আটকানো থাকে, দিস আর দ্য কল্ড ফেসিকল। তাহলে অনেকগুলা অনেকগুলো ফাইবার যখন এক জায়গায় যুক্ত হয়ে থাকছে, দিস ইজ কল্ড দ্য ফেসিকল। এই ফেসিকলের যে কভারিংটা থাকে তাকে বলা হয় পেরিনিউরিয়াম, পেরিনিউরিয়াম। নিউরিয়াম যে কাভারিং গুলো যে বাইরের দিকে কাপড়ের দিয়ে জড়াই থাকার মতো, জামা কাপড়ের মতো, দিস ইজ কানেকটিভ টিস্যু, দিস ইজ কানেকটিভ টিস্যু, দিস ইজ নট নার্ভাস টিস্যু, ইট ইজ কল্ড দ্য পেরিনিউরিয়াম। তাহলে এইরকম অনেকগুলো পেরিনিউরিয়াম, এখানে একটা পেরিনিউরিয়াম আছে, মানে এখানে একটা ফেসিকল, এখানে একটা ফেসিকল, এখানে একটা ফেসিকল, সো লটস অফ ফেসিকল যখন একত্রে কালেক্টেড হয়ে থাকবে, এই ফেসিকল গুলোকে, মাল্টিপল ফেসিকল গুলোকে একসাথে আরেকটা কানেক্টিভ টিস্যু লেয়ার দিয়ে কাভারিং করা থাকে। দিস আউটার মোস্ট লেয়ার ইট ইজ কল্ড দ্য এপি, এপি মানে একদম বাইরে, হ্যাঁ, এপি নিউরিয়াম। তাহলে সিঙ্গেল একজনের যে কভারিংটা ইট ইজ কল্ড দ্য এন্ডোনিউরিয়াম, আর অনেকগুলো একজন এক জায়গায় হয়ে তৈরি করলে একটা ফেসিকল, এই ফেসিকলের কাভারিং কে বলা হচ্ছে পেরিনিউরিয়াম। আর মাল্টিপল অসংখ্য ফেসিকল একত্রে যুক্ত তৈরি করলো একটা নার্ভ, ইট ইজ কল্ড দ্য এপি নিউরিয়াম, যে কাভারিংটা। তাহলে একটা নার্ভের মধ্যে কি থাকবে, একটা নার্ভকে যদি আপনি কাটা শুরু করেন, ডিভাইডিং শুরু করেন, প্রথমে দেখতে পাবেন যে অনেকগুলো ফেসিকল দেখা যায়, যারা টেন্ডন দেখছেন দেখবেন টেন্ডনের অনেকগুলো ফেসিকল থাকে, ঠিক তেমনি নার্ভও, যেই নার্ভকে শার্প কাটিং, মানে ইনজুরি হবে বা নার্ভকে যখন কাটবেন, কাটার পর দেখতে পাবেন যে হ্যাঁ মাল্টিপল ছোট ছোট স্মল ব্লকে ভাগ হয়ে আছে, দিস আর কল দা ফেসিকল। এই যে এরকম কিছু ফেসিকল, এরকম 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 ফেসিকল গুলো ভাগ ভাগ হয়ে থাকবে, তার মানে এইগুলোর মধ্যে আছে নিউরন বা একজন, এগুলা দিস একটা ফেসিকল, এটা একটা ফেসিকল, এরকম ফেসিকল দেখবেন। এই ফেসিকল গুলোকে যখন আপনি আবার ডিসেক্ট করবেন, করার পর দেখবেন একটা একটা করে ইন্ডিভিজুয়াল নার্ভ, এটার খালি চোখে দেখতে পাবেন না। তাহলে এখন এখানে যদি দেখি, তাহলে দিস ইজ এ কমপ্লিট নার্ভ, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা পেরিফেরাল নার্ভ। পেরিফেরাল নার্ভের মধ্যে রয়েছে লটস অফ একজন, লটস অফ একজন, কালেকশনস অফ একজন, এটা। তাহলে এখন বাইরের যে কাভারিংটা, একদম বাইরের যে কাভারিংটা, এটাকে বলা হচ্ছে এপিনিউরিয়াম, দিস ইজ দ্য এপিনিউরিয়াম।
এপিনিউরামটা আপনি উঠাই ফেলেন, উঠানোর পরে দেখবেন এরকম অসংখ্য ফেসিকল, এই একটা ফেসিকল, এই একটা ফেসিকল, এই একটা ফেসিকল, এই একটা ফেসিকল। তাহলে এই ফেসিকলের কাভারিংটাকে বলা হয় দিস ইজ কল্ড দ্য পেরিনিউরিয়াম, দিস ইজ দ্য পেরিনিউরিয়াম। এই ফেসিকল গুলোকে আপনি যখন ডিভাইড করবেন তখন, এবার চলে গেলেন একজন দেখার জন্য, তাহলে এরপরে চলে আসেন এই ফেসিকল গুলোকে যখন আপনি ছোট ছোট ব্লক মানে ডিভাইড করবেন, করার পরে দেখবেন দিস আর দ্য একজন, দিস আর দ্য একজন, এন্ড দিস ইজ দ্য একজন, ফাইনালি এটা একজন। তাহলে এখন এই একজনটাকে যখন আমরা স্টাডি করব, দিস ইজ দ্য একজন, তখন দেখতে পাবো দেয়ার ইজ এ সেল বডি, দেয়ার ইজ এ নিউক্লিয়াস, এর বাইরের দিকে রয়েছে দিস আর দ্য সোয়ান সেল, দিস কল দ্য মাইলিন শীথ, এন্ড আউট অফ দিস there is a covering, and this covering is called, this is the endoneurium, this is called endoneurium। তাহলে একদম বাইরের দিকে যে কাভারিংটা থাকবে দিস ইজ কল্ড দ্য এন্ডোনিউরিয়াম। তাহলে এন্ডোনিউরিয়ামের ভিতরে থাকবে আমাদের সোয়ান সেল হুইচ হ্যাজ দ্য রিজেনারেটিং পাওয়ার। সো এই যে আমাদের দেখবেন যে বোনস কে ব্লাড সাপ্লাই কিন্তু পেরিস্টাম থেকে হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড সাপ্লাই আসে বোনসে, ঠিক তেমনি নার্ভের ব্লাড সাপ্লাই আসে ফ্রম দ্য পেরিনিউরিয়াম, টেন্ডনে ব্লাড সাপ্লাই আসে ফ্রম দ্য প্যারাটেনন। সো নার্ভের যে কভারিংটা, সেই কভারিং থেকে তার ব্লাড সাপ্লাই আসে। তাহলে আপনার যদি এই এন্ডোনিউরিয়াম, দ্যাট ইজ দ্য কানেক্টিভ টিস্যু কভারিং, এই কভারিংটা যদি কোনো কারণে ড্যামেজ না হয়, মনে করেন নার্ভ ড্যামেজ হয়ে গেছে, দিস ইজ ড্যামেজড, ধরুন এই একজনটা ড্যামেজ হয়ে গেল, এই একজন ড্যামেজ হয়ে গেছে, হ্যাঁ, একজন ড্যামেজ হয়ে গেছে, কিন্তু বাইরের যে শীত কাভারিং এন্ডোনিরাম এটা ইনট্যাক্ট আছে, এটা যদি ভালো থাকে তাহলে একজনের যেই লেভেল পর্যন্ত ড্যামেজ হয়েছে, ধরুন দিস ইজ দ্য এই একজন, ধরুন এই একজন এই পর্যন্ত ড্যামেজ, এদিকের একজনগুলো ড্যামেজ, তাহলে এই লেভেলে তার ড্যামেজ, তখন যে ঘটনাটি ঘটবে, একজনে যদি এই লেভেল পর্যন্ত ড্যামেজ হয় তাহলে এই এই দিকের একজনগুলো ইট উইল বি লস্ট। সেল বডির সাথে হেড অফিসের সাথে কানেকশন যখনই বিচ্ছিন্ন হয়ে যাবে তখন সে আর টিকবে না। হেড অফিস কোথায়? দিস ইজ দ্য সেল বডি, এই সেল বডি হচ্ছে হেড অফিস ফর দ্য নিউরন। এই নিউরনের সাথে যখনই ডিসকানেক্টেড হয়ে যাবে, সেল বডির সাথে নিউরনের যে পার্টটুকু ডিসকানেক্টেড হয়ে যাবে সেটা আর সার্ভাইভ করবে না। টোটাল যদি ডিসকানেক্টেড হয়ে যায় সেটা আর সার্ভাইভ করবে না, তার মানে আপনি পুরোটা যদি কেটে দেন তাহলে এই একজন যখন ডিসকানেক্টেড হয়েছে, দিস একজন উইল বি ড্যামেজ, মানে লস হয়ে যাবে। এই লস হওয়ার অনেকগুলো স্টেপে স্টেপে লস হয় এবং ফাইনালি ম্যাক্রোফেজ এসে এই ডেব্রিস গুলোকে সে এনগালফ করে খেয়ে ফেলে। তাহলে এখন এই দিস পোর্শন অফ একজন ইজ লস্ট, ড্যামেজড, কিন্তু তার এই বাইরের দিকে যে শীত কাভারিংটা ইন্ডোনিরাম এটা ইন্ট্যাক্ট আছে। এটা ইন্ট্যাক্ট থাকার ফলে টানেল, যেমন টানেলের মধ্যে দিয়ে মানুষ যেমন যেতে পারে, এটা যদি একটা রাস্তা বা টানেল হয়, এই টানেলের মধ্যে দিয়ে মানুষ যেমন যেতে পারে, ঠিক তেমনি একজনের যে পোর্শনটা সেল বডির সাথে অ্যাটাচ রয়েছে, মানে ভালো পোর্শন রয়েছে, এই জায়গা থেকে আমাদের একজন স্প্রাউটিং শুরু করবে, গ্রো শুরু করবে, এটা গ্রোথ করতে পারে। এবং এই গ্রো করার সময়, গ্রো করে তো সে একটা পথ খুঁজে বের করার চেষ্টা করবে, যদি দেখে যে টানেল ইজ ওকে, এই টানেলটা ভালো আছে, তখন সে এই টানেল বরাবরই স্ট্রেট এভাবে গ্রো করে, এই সোজা পথে গ্রো করে, এই পথে সে গ্রো করবে। তার মানে একজনের যে প্রক্সিমাল সেগমেন্ট যেটা ভালো আছে, যেটা ড্যামেজ হয় নাই, সেই জায়গা থেকে একজন গুলো আবার রিজেনারেটিং পাওয়ারের মাধ্যমে গ্রো করে, গ্রো করে সে প্রসিড করে। এই গ্রো করতে হেল্প করে কিছু সিগন্যালিং সিস্টেম এবং দিস সোয়ান সেল, এই সোয়ান সেল তাকে গ্রো করার জন্য কিছু সিগন্যাল দেয় এবং তার কিছু রিজেনারেটিং পাওয়ার রয়েছে। তখন এই একজনের বাইরের দিকে, তার পেরিফেরির দিকে লটস অফ সোয়ান সেল এসে তাকে কাভারিং দিয়ে দিবে, মাইলিন শীট ফর্মেশন করবে এবং তাকে গাইড করবে, গো থ্রো দিস ওয়ে, টানেলে বরাবর যাও, এবং ফাইনালি সে ইফেক্টেড অর্গান পর্যন্ত চলে যাবে। কিন্তু কিন্তু যদি এই এমন ভাবে ট্রান্সেকশন হলো, ট্রান্সেকশন থরো অ্যান্ড থ্রো ট্রান্সেকশন হয়ে গেল, মানে এন্ডোনিউরন থেকে শুরু করে সব কিছু ট্রান্সেকশন, মানে তার কাভারিং ট্রাভারিং সব শেষ, তখন কিন্তু এই গ্রোটা এত সুন্দর হবে না, কারণ তখন এই টানেলের মতো যে একটা গাইডেড ওয়েতে যাবে সে, এই গাইডটা তখন থাকবে না। তখন আপনাকে যেটা করতে হবে, তখন এই গাইড করার জন্য তাকে একটা নার্ভ ক্রাফট করতে হবে। তখন যেটা আপনাকে করতে হবে, নার্ভ ক্রাফট করতে হবে, তার মানে দিস টেন্ডন, দিস নার্ভ, এইটা নার্ভ ছিল, এখানে এসে এই নার্ভ ড্যামেজ হয়ে গেছে, তখন এই নার্ভটা, এটা তো লস, এটা তো লস হয়ে যাবে। এখন এই জায়গায় এই যে নার্ভটা গ্রো করবে, এই নার্ভটা যাওয়ার জন্য এই পথে যেন যেতে পারে,
এই যে নার্ভ আমি নতুন গ্রো হচ্ছে, এই গ্রো করা নার্ভ যেন সোজা পথে যেতে পারে, তাকে একটা টানেলের ব্যবস্থা করে দিতে হবে, যেন সে সরাসরি মানে আমার কাটলো মনে করেন ফোর আর্ম বরাবর বা আমার এলবোতে কাটলো, তাহলে এই নার্ভটা যে আমাকে ইনার্ভেট করতেছিল ব্রাকিওরেডিয়াস মাসলকে অথবা ফ্লেক্সো ডিজিটারাম প্রোফান্ডাস এই মাসল গুলোকে, মিডিয়ান নার্ভের কথা যদি আমি বলি, মিডিয়ান নার্ভ যদি ট্রান্সাকশন এট দ্য লেভেল অফ এলবো, অ্যাবভ দ্য লেভেল অফ এলবো, এলবোর উপর যদি মিডিয়ান নার্ভ আর্মের লেভেলে ট্রান্সাকশন হয়ে যায়, তাহলে এই মিডিয়ান নার্ভের গন্তব্য কোথায়? ফোর আর্মের মাসলকে সাপ্লাই দেওয়া। তাহলে ফোর আর্ম পর্যন্ত যাওয়ার জন্য তার একটা ডিরেকশন লাগবে, একটা গাইড ওয়ার লাগবে, যেই পথে সে যাবে এই পথটা তাকে দেখে দিতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? এখানে নার্ভ গ্রাফট করতে হবে, আপনাকে অন্য শরীরে অন্য কোথাও থেকে নার্ভ কেটে নিয়ে আসতে হবে, অন্য কোথাও থেকে নার্ভ আপনাকে কেটে এনে এই নার্ভের সাথে প্রক্সিমাল ইন্ডের সাথে যদি আপনি এটা গ্রাফট করে দেন, নার্ভ গ্রাফট করে দেন, তাহলে এই নার্ভের এন্ডোনিরিয়াম, এই নার্ভের পেরিনিরিয়াম এগুলো তো সব ভালো আছে। তাহলে এই নার্ভের পেরিনিরিয়াম কানেকটিভ টিস্যু যে শীথগুলো, এই শীথটা তাকে ইন্ট্যাক্ট থাকার ফলে এই নার্ভের ভিতরের দিকে যে একজন গুলো ছিল এই একজন গুলো ডিজেনারেশন হয়ে যাবে। যেই নার্ভ আপনি গ্রাফট করে দিলেন, এই নার্ভের ভিতরে যে একজন গুলো ছিল নার্ভ ফাইবার, দিস নার্ভ ফাইবার যে ছিল, এই নার্ভ ফাইবার গুলো তখন ডিস্ট্রয় হয়ে যাবে। ডিস্ট্রয় হয়ে সে যে কাজটা করবে ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এই ডিস্ট্রয় হয়ে তার ভিতরে ফাইবার গুলো সে ডিস্ট্রয় হয়ে সে তৈরি করে দিল একটা চ্যানেল। সে যে টানেলের কথা বলেছিলাম, এই টানেলটা সে ফরমেট করে দিল, এই টানেল, দিস ইজ নাও টানেল। এখন যে নার্ভটা গ্রো করবে, স্প্রাউটিং নার্ভ গুলো গ্রো করে করে এই পথ বরাবর সে প্রসিড করবে। সো আমরা যখন দেখবো লার্জ সেগমেন্ট অফ নার্ভ ডিস্ট্রয় হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ নার্ভ যদি প্রক্সিমালি ট্রান্সেক্টেড হয়, ডিস্টালে না, বা দুই সেগমেন্টের মাঝখানে অনেক গ্যাপ, তার মানে এই একটা সেগমেন্ট অফ নার্ভ এন্ড এই একটা সেগমেন্ট অফ নার্ভ, এদের মধ্যে কোনো সংযোগ যদি আর না থাকে, কোনো সংযোগ নাই, তাহলে এটা থেকে এভাবে সোজা এখানে যে সে মিলিত হতে পারবে না। কারণ দেখেছে এখান থেকে যে নার্ভটা গ্রো করলো, স্প্রাউটিং হয়ে এদিকে ওদিকে এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে। তাহলে তাকে সোজা পথে পাঠাইতে হলে, সোজা পথে পাঠাতে হলে আপনাকে যেটা করতে হবে, ইন বিটুইন দিস এখানে একটা আপনাকে নার্ভ গ্রাফট করতে হবে। এখানে একটা নার্ভ গ্রাফট করে দেবেন, গ্রাফট করে দিয়ে দুই সেগমেন্টের সাথে আপনি অ্যাটাচ করে দিলেন। কারণ এই নার্ভের ভিতরে যে একজনটা ছিল, এই একজনটা এটা থাকবে না, এই একজন উইল বি ডেস্ট্রয়েড। তাহলে এই একজন ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে তখন সে যে টানেল তৈরি করে দিল, এই টানেল বরাবর প্রক্সিমালি যে একজনটা গ্রো করছে, সেই একজন আস্তে আস্তে এভাবে যে এটার সাথে কানেক্টেড হবে। কিন্তু এখানে যে নার্ভ ছিল, এই নার্ভ তো আলটিমেটলি নাই, এটা তো নষ্ট হয়ে গেছে। ডিস্টাল সেগমেন্টে নার্ভ কখনোই থাকবে না, তাহলে এখানে আপনাকে দিতে হবে কতটুকু পর্যন্ত? আপ টু দা ইফেক্টর অর্গান, মানে এখানে যে মাসলটা আছে এই মাসল পর্যন্ত আপনাকে নার্ভ ইনারভেট করতে হবে। ওকে, তাহলে আমরা একটু প্রসিড করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য নার্ভ। নার্ভের মধ্যে আমরা দেখতে পেলাম যে বাইরের দিকে এপিনিডিয়াম, তারপর পেরিনিডিয়াম, এন্ডোনিডিয়াম, এই জায়গাগুলো আমরা দেখলাম, এবং এটা হিস্টোলজিক্যাল ভিউতে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে দিস ইজ দ্য ফেসিকল, এবং তার মধ্যে রয়েছে আমাদের নিউরন। তাহলে কাভারিং যদি বলে আউটার টু ইনার্স, এপিনিউরন থাকবে যার মধ্যে ব্লাড ভেসেল এবং ফেসিকল গুলো থাকবে, পেরিনিউরন থাকবে একটা ফেসিকুলার কাভারিং, এন্ডোনিউরন থাকবে। নার্ভ ফাইবারের কথা যদি আমরা বলি, তাহলে নার্ভ ফাইবার ইজ একজন উইথ ইটস কাভারিং ট্র্যাক্ট, এগুলো বিষয়ে আমরা বুঝেছি। এখন মাইলিনেশনের কথা যদি বলি, তাহলে দেখেন এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে, তাহলে প্রত্যেকটা পেরিফেরাল নার্ভ, দিস ইজ দ্য একজন, তাহলে বলে দিলাম দিস ইজ একজন, এই একজনের চারপাশে আমরা বলেছিলাম একটা সেল থাকে, সেই সেলের নাম কি? দিস ইজ দ্য সেল, এই সেলটার নাম হচ্ছে সোয়ান সেল। সোয়ান সেল এটা শুধু পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে অলিগোডেন্ড্রোসাইট। এই সোয়ান সেলে দিস ইজ দ্য নিউক্লিয়াস অফ সোয়ান সেল। এখন এই সোয়ান সেলের যে প্লাজমা মেমব্রেন, এই মেমব্রেনটা আস্তে আস্তে ফোল্ডিং হবে, এখানে কাভারিং করবে, ফোল্ডিং হবে, কাভারিং করবে, ফোল্ডিং হবে, কাভারিং করবে, মাল্টি লেয়ার্ড কাভারিং দিয়ে তৈরি করবে শীট। তাহলে সোয়ান সেলের এটা দিস ইজ দ্য শীট ফরমেশন করছে। পরের ছবিতে দেখেন সিমিলারলি এখানে আবার মাল্টিপল ফোল্ডিং হয়ে, যে প্লাজমা মেমব্রেনটা মাল্টিপল ফোল্ডিং হয়ে শীট ফরমেশন করে, another sheath formation. So একটা সময় দেখা যাবে lots of folding, many layers of this membrane making a sheath having multi-layered. This is multi-layered sheath, এখানে multiple layer তৈরি হচ্ছে sheath। And finally এখানে দেখেন এই ছবিতে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে আমাদের সেই একজন, এই একজনের চারপাশে দেখেন হিউজ লেয়ার্স অফ মাইলিন শীথ। এই মাইলিন শীথ এর লটস অফ ফাংশন রয়েছে, নিয়ারলি 100 ল্যামিনা পর্যন্ত এটা থাকতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের মাইলিন শীথ। তাহলে মাইলিনেশন যখন স্মল ডায়ামিটার একজন হবে, সেগুলো মাইলিনেশন দরকার নাই, কারণ তার বেশি কাজ নাই। বৈদ্যুতিক তারে দেখবেন, বৈদ্যুতিক তারের ক্ষেত্রে যেটা হয়,
বৈদ্যুতিক তার যদি এইটা হয় আমাদের বৈদ্যুতিক তার, এটা যদি বৈদ্যুতিক তার হয়, এই বৈদ্যুতিক তারের চারপাশ দিয়ে লটস অফ কাভারিং করা থাকে, এরকম কাভারিং করা থাকবে। সো পেরিফেরাল নার্ভের ক্ষেত্রে এরকম, পেরিফেরাল নার্ভ যার যত বেশি ফাংশন থাকবে সেই নার্ভের চারপাশ দিয়ে কাভারিং থাকবে তত বেশি, এই কাভারিংটাই মূলত মাইলিন শীথ। তাহলে স্মল ডায়ামিটারের ক্ষেত্রে আনমাইলিনেটেড নার্ভ ফাইবার হয়, বাট যখন ডায়ামিটারটা বেশি হয় তখন তার যেই নার্ভ গুলো ডায়ামিটার বেশি, থিকার বেশি, যেই নার্ভের কাজ বেশি, সেই একজনের ক্ষেত্রে দেখেন সেখানকার একজন শীতের তার কাভারিং গুলো ইনক্রিজেস বাই বাই কি নিউমেরাস কনসেন্ট্রিক র্যাপিং অফ দ্য এনভেলপিং সেলস। এই সেলটা কোনটা? সোয়ান সেল। এরপরে কি হবে? মাইলিন শীট ফর্মেশন করবে এন্ড ইট ইজ কল্ড দ্য মাইলিনেটেড ফাইবার। আনমাইলিনেটেড ফাইবারের ক্ষেত্রে কি হবে? এর ওইরকম কোনো মাল্টিপল লেয়ার থাকবে না, হয়তো একটা সোয়ান সেল তাকে কভার করে বসে আছে, নট মাল্টিপল লেয়ার। সো মাইলিনেটেড ফাইবারের ক্ষেত্রে লার্জ ডায়ামিটার যে একজন গুলো এটা কভারিং করে থাকে, এবং প্লাজমা মেমব্রেন অফ সোয়ান সেল এটা ফিউজ হয়ে তৈরি করবে, চারিদিকে র্যাপিং করতে থাকবে, এবং মাল্টিপল লেয়ার অফ সোয়ান সেল ইউনাইট করে একটা লিপিড লেয়ারের মতো ফর্মেশন করবে। এটা লাইপোপ্রোটিন লেয়ার। এই যে সেল মেমব্রেন অফ দ্য সোয়ান সেল, ইট ইজ এ লাইপোপ্রোটিন লেয়ার। এটা ইনসুলেটরের মতো কাজ করবে, এবং এখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন সোয়ান সেল মেমব্রেন যেটা করবে, নাম্বার ওয়ান, হায়ার প্রপোর্শন অফ লিপিড থাকে এখানে, হায়ার প্রপোর্শন অফ লিপিড থাকে, তার মানে ফ্যাট এটা কাভারি। ইট প্রোটেক্টস দ্য একজন, এই নার্ভ ফাইবার যেন ড্যামেজ না হয় সহজে, তাকে প্রোটেকশন দিয়ে রাখে, কভারিং করে রাখে। এন্ড আরেকটি ইম্পর্টেন্ট কাজ করে, অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে পেরিফেরাল নার্ভগুলো কাজ করে। সো ইট মেনটেন্স এ আয়োনিক মাইক্রো এনভায়রনমেন্ট, একটা মাইক্রো আয়োনিক এনভায়রনমেন্ট মেনটেন করে, যার ফলে এখানে অ্যাকশন পটেনশিয়াল এক্সচেঞ্জ গুলো পসিবল হয়। সো সোয়ান সেল মেমব্রেন যে মাইলিন শীট ফর্মেশন করে, এই মাইলিনেটেড নার্ভ ফাইবার গুলো যে কাজ করতেছে এইভাবে, এই মাইলিন শীটটা তাকে এতগুলো প্রোটেকশন দিচ্ছে, এটা প্রোটেকশন করতেছে, মাইক্রো এনভায়রনমেন্ট ফর্মেশন করছে, অ্যাকশন পটেনশিয়াল কাজ করে। আমরা যখন নার্ভ ব্লক করি দেখবেন পেরিফেরাল নার্ভ গুলোকে আমরা ব্লক করতে পারি কেন? তার মাইলিন শীটের এখানে অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে কাজ করে। তারপর দেখেন নোটস অফ ন্যানভের, আমরা এটা বুঝেছি। তারপরে ইন্টারনোডাল সেগমেন্টটাকে আমরা জানি। এখন আনমাইলিনেটেড ফাইবার, এটা মেইনলি থাকে উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা অলরেডি প্রোটেক্টেড, সেখানে ইনজুরি চান্স কম। ইন পেরিফেরাল নার্ভাস সিস্টেম মোস্ট অফ দ্য ফাইবারস আর মাইলিনেটেড, তবে যেই একজনটা আনমাইলিনেটেড তারও একটা একটা সিঙ্গেল লেয়ার অফ সোয়ান সেলে কভারিং থাকে। সো আমরা যদি এখন দেখি মিডিয়ান নার্ভ ইজ মাইলিনেটেড না আনমাইলিনেটেড, কোনটা হবে আপনার কি মনে হয়? আমরা এখন নার্ভ ইনজুরিতে যাবো এবং তার রিজেনারেশনটা দেখবো, এন্ড দেন আমাদের সেশন শেষ হবে। তাহলে মিডিয়ান নার্ভ কি মাইলিনেটেড নাকি আনমাইলিনেটেড, কি মনে হয় আপনাদের? ডেফিনেটলি ইট ইজ মাইলিনেটেড ফাইবার। নার্ভ ইনজুরি কথা যদি আমরা এখন দেখি, আমরা এখন ডিসকাস করবো দ্য নার্ভ ইনজুরি নিয়ে। নার্ভ ইনজুরি কত রকম হতে পারে? ধরেন আপনি অপারেশন করতেছেন, টুর্নিকেট দিয়ে অপারেশন করলেন, হ্যাঁ, আপনি আর্মের এখানে টুর্নিকেট দিয়েছেন, তাহলে কম্প্রেশন হলো না? তাহলে তো একটা নার্ভ ইনজুরি হতে পারে, হতে পারে না? আচ্ছা তা করেন না, একজনকে ঘুষি মারছেন একটা, বা কোথাও যে এমন জোরে আঘাত পেয়েছেন, জোরে ইনজুরি হলো, সেটা একটা ইনজুরি হতে পারে। আচ্ছা না, এমন হলো না, আপনার হাত কেটে ফেলে দিয়েছে, বা অ্যাক্সিডেন্টালি ওই রগের উপর দিয়ে, নার্ভের উপর দিয়ে কোপ লেগেছে, দিয়ে কেটে গেল, এটা নার্ভ ইনজুরি হতে পারে। তো নার্ভ ইনজুরির কথা যদি আমরা বলি, এখানে যদি দেখি আমরা, তাহলে আমাদের যে ফরমেশনটা আমরা দেখলাম, আমরা বলেছিলাম এই একটা নার্ভ ফাইবারের কথা বললাম, বা নার্ভ ফাইবারের কথা বলে এর একটা কাভারিং এর কথা বলেছিলাম আমরা। এটা যদি আমরা বলি একজন, তাহলে এই একজন একটা কাভারিং থাকে চারিদিক দিয়ে, এটাকে বললাম একজন, এবং এর চারপাশের কাভারিং এর কথা বললাম। একটু বড় করে দেখাইলে ভালো হয় না? বড় করে দেখায়। এইটা হচ্ছে আমাদের একজন। এই একজনের চারপাশে তো আমাদের একটা সেল থাকবে না? দিস ইজ দা, ধরে নিলেন সোয়ান সেল, হ্যাঁ, যেটা আমাদের সোয়ান শীট ফর্মেশন করে। এন্ড তার বাইরের দিকে যেটা থাকবে, দিস ইজ এন্ডোনেরিয়াম। তাহলে একদম ভিতরের দিকে যেটাকে আমরা বলেছিলাম, দিস ওয়ান ইজ দা একজন, এটা বোঝা খুবই দরকার, এটা বুঝলে আপনার নার্ভ সম্পর্কে খুব ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। আর এইটা হচ্ছে আমাদের এন্ডোনিউরিয়াম। এন্ডোনিউরিয়ামের ক্ষেত্রে আমরা বলেছিলাম এন্ডোনিউরিয়াম ইজ কানেক্টিভ টিস্যু, এটা মূলত তাকে সাপোর্ট দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে, মানে বাইরের কাভারিং দিচ্ছে, ব্লাড সাপ্লাই দিতে হেল্প করে।
আর এর ভিতরে যেই পোর্শনটা এইটাকে আমরা বলেছিলাম দিস পোর্শন, বাইরের দিকে যেটা, এটা হচ্ছে আমাদের বলেছিলাম দিস ইজ দা মাইলিন শীথ অথবা সোয়ান সেল বা যাই বলেন, হ্যাঁ সোয়ান সেলের কথাই বললাম। আচ্ছা, এখন ইনজুরি কত ভাবে হতে পারে? এখন এই নার্ভটা কম্প্রেশন হলো, নার্ভ কম্প্রেশন হলো, হ্যাঁ। নার্ভ যদি কম্প্রেশন হয়, তাহলে এই যে ভিতরে যে একজন, এটা কম্প্রেশন হলো কিন্তু কোথাও ইনজুরি হয় নাই, কোনো দের ইজ নো ইনজুরি, জাস্ট কম্প্রেশন, মানে টর্নিকেট দিয়ে চেপে ধরে রাখছে। তাহলে কি হবে, এই একজন দিয়ে কন্ডাকশনটা কিছু সময়ের জন্য টেম্পোরারি ব্লকেজ থাকবে। সো নার্ভ যদি মাইল্ড ট্রমা হয়, মাইল্ড ট্রমা মানে কম্প্রেশন দিয়ে রাখছেন, কোনো ডিরেক্টলি ইনজুরি হয় নাই, একবার রাপচার হয়ে যায় নাই, শুধু কম্প্রেশন হয়েছে, তাহলে এই যে ভিতরের দিকে নার্ভ ফাইবারটার কথা বললাম বা একজনের কথা বললাম, দিস একজন ইজ কম্প্রেসড। সো এর যে কন্ডাকশন হতো, নার্ভ কন্ডাকশন হতো, এই কন্ডাকশনটা ব্লক হয়ে যাবে। দিস ইজ কল্ড নিউরোফ্র্যাকশিয়া। নিউরোপ্র্যাকশিয়া, যেখানে শুধু একজনাল কম্প্রেশনের ফলে, নার্ভ কম্প্রেশনের ফলে একজনাল কন্ডাকশন ব্লক হবে, বাট নার্ভ বেসিক্যালি ইনজিউর্ড না। ক্লিয়ার? এরপরে আসেন না, এমন হলো যে আপনার এই জায়গাতে একটু বেশি ইনজুরি হয়েছে, বেশি ইনজুরি হওয়ার ফলে তার এই সোয়ান সেল টেল এই জায়গাগুলো ড্যামেজ হয়ে গেছে, এগুলো ড্যামেজ হয়ে গেছে, ওকে। এগুলো ড্যামেজ হয়ে গেছে কিন্তু বাইরের এন্ডোনিউরামটা ঠিক আছে। তাহলে এখন একজন এবং তার সারাউন্ডিং জায়গাগুলো ড্যামেজ হয়ে গেছে কিন্তু এন্ডোনিউরাম ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় একজন ড্যামেজ হয়ে গেছে, একজন ড্যামেজ হয়ে গেছে, সো ডিভাস্টেটিং, খারাপ। এবং একজনকে যারা সাপোর্ট দিত তাদের একটা পোর্শন সোয়ান সেলও ড্যামেজ হয়ে গেছে বা পার্শিয়ালি ড্যামেজ হয়ে গেছে। দিস ইজ কল্ড দা একজনট মেসেজ। একজনট মেসেজ, যেখানে একজন ড্যামেজ হয়ে গেছে, সো এখানে আর কন্ডাকশন হবে না, একজন ড্যামেজ হয়ে গেছে, কন্ডাকশন হবে না। কিন্তু এই নার্ভ কি রিজেনারেশন পসিবল? পসিবল। কেন পসিবল? এই যে আপনার এন্ডোনিউরন যার মধ্যে ব্লাড সাপ্লাই রয়েছে, এই এন্ডোনিউরন ভালো আছে, আমি বলেছিলাম এই টানেল যদি ভালো থাকে, টানেল যদি ভালো থাকে, তাহলে এর প্রক্সিমালি যে নার্ভ এসে এখানে ড্যামেজ হয়ে গেছে, নার্ভের ডিস্টাল পোর্শনটা ড্যামেজ হয়ে গেছিল, হ্যাঁ। এটা নার্ভ মনে করেন এখানে ট্রান্সেক্টেড হয়ে গেছে, কিন্তু বাইরে তার কাভারিং বলা হয়েছে, তাহলে এইগুলো ডিস্টাল পোর্শন, এই ডিস্টাল পোর্শন ড্যামেজ হয়ে গেছে। এখন এই ডিস্টাল পোর্শন গুলো ওয়ালেরিয়ান ডিজেনারেশনের মাধ্যমে দিস উইল বি এনগালফড বাই ম্যাক্রোফেজ। তারপরে কি হবে? তারপরে যেটা হবে, এই নার্ভ আস্তে আস্তে গ্রো করবে, গ্রো করবে, এই পথ ধরে গ্রো করবে, এভাবে গ্রো করতে থাকবে। বাট এই গ্রোথ রেট ইজ ভেরি স্লো, 1 মিলিমিটার পার ডে। তার মানে হিসাব করেন 30 দিনে কত, 30 দিনের কথা যদি বলেন, তাহলে 30 দিনে 30 মিলিমিটার, মানে 3 সেন্টিমিটার, মানে 1 ইঞ্চি থেকে একটু বেশি। তার মানে 1 মাসে একটা নার্ভ গ্রো করে কতটুকু? 1 ইঞ্চি। তার মানে আপনি একটা পেশেন্টের নার্ভ রিপেয়ার করে দিলেন বা নার্ভ এখানে রিপেয়ার করে দিলেন অথবা নার্ভ গ্রাফট করলেন, যাই করলেন না কেন, রিকনস্ট্রাকশন করলেন, তাহলে এটার মানে প্রসেস সামনের দিকে প্রসিড করবে কত স্লো, চিন্তা করছেন? ইট প্রসিডস 1 ইঞ্চি পার মান্থ। আপনার যদি এখন আপনি মিডিয়ান নার্ভ এলবো লেভেলে, এলবোর একটু যদি উপরে ড্যামেজ হয়, তাহলে এলবোর উপরে যদি মিডিয়ান নার্ভ ড্যামেজ হয় আর এই নার্ভ সাপ্লাই দিবে বিলো দা এলবো ইন দা ফ্লেক্সর গ্রুপ অফ মাসলস ইন দা ফোরাম, তাহলে এই জায়গায় নিয়ারলি তাকে 5 ইঞ্চি তাকে যাইতে হবে। এই 5 ইঞ্চি যাইতে হলে তার কয় মাস সময় লাগবে? 5 মাস সময় লাগবে। তাহলে আপনি নার্ভ ইনজুরি রিপেয়ার করলেন অ্যাট দ্য লেভেল অফ দ্য অ্যাবভ দ্য লেভেল অফ এলবো, মিডিয়ান নার্ভ রিপেয়ার করলেন, এই মিডিয়ান নার্ভটা তার ডিজায়ার্ড অর্গানগুলোতে, টার্গেট অর্গানগুলোতে গ্রো করতে করতে ওই পর্যন্ত পৌঁছাইতে, 1 ইঞ্চি করে পৌঁছাইতে, যে তাহলে 5 ইঞ্চি যাইতে হলে তাকে 5 মাস অপেক্ষা করতে হবে, তাহলে 1 মাসে নার্ভ যায় 1 ইঞ্চি। আচ্ছা, এরপর দেখেন, এখন ইনজুরি অ্যাক্সিডেন্ট এগুলো তো কোনো নিয়ম মানে না, তাহলে এখন অ্যাক্সিডেন্ট হলে এমন, আমি তো একটা নার্ভ দেখিয়েছি তাই না, এখন এইরকম তো আরো অনেকগুলো এরকম নার্ভ আছে, আমার এরকম নার্ভ আছে, টোটাল নার্ভ, টোটাল নার্ভই কেটে চলে গেছে, একদম টোটালটা কেটে গেছে, তার এপিনিউরিয়াম নাই, এন্ডোনিউরিয়াম নাই, সোয়ান সেল নাই, সব ড্যামেজ। তাহলে এই নার্ভ এখন গ্রো করবে না, করবে না? গ্রো করার জন্য তার কি টানেলার আছে? এটা একটা টানেলের মতো কাজ করতো। এই স্ট্রাকচারটা খেয়াল করেন, এই যে
এগুলো সব ড্যামেজ হয়ে যাবে ওয়াল এন্ড ডিজেনারেশনের মাধ্যমে। এর ভিতরে যা কন্টেন্ট আছে অল উইল বি ড্যামেজ, এগুলো সব ড্যামেজ হয়ে যাবে, ম্যাক্রোফেজ খেয়ে ফেলবে এগুলোকে। তাহলে এখন দেখেন ম্যাক্রোফেজ এগুলো সব খেয়ে ফেললো। তাহলে এখন এর মধ্যে যে নার্ভ এসে গ্রো করবে, নার্ভ যে গ্রো করতে করতে আসবে, এই পথে কি আর জায়গা আছে? যদি এগুলো ড্যামেজ হয়ে যায়, আমার যদি এই জায়গাগুলো এগুলো যদি ড্যামেজ হয়ে যায়, এগুলো ড্যামেজ হয়ে গেছে, এগুলো নাই, মানে পেরিফেরাল যে কাভারিং গুলো এগুলো ড্যামেজ, এগুলো যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কি এর মধ্যে কোনো টানেল সিস্টেম থাকছে? তার মানে আমি যে কথাটা বলেছিলাম যে আমার বাইরের দিকের এই কাভারিং থাকলেই কেবলমাত্র প্রক্সিমাল সেগমেন্ট থেকে নার্ভ গ্রো করে এদিকে যাইতে পারবে। এই কাভারিং যখন টোটালি ড্যামেজ হয়ে যাবে তখন এই নার্ভটা গ্রো করবে না। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে যে করতে হবে, দিস ইজ, সাপোজ দিস ইজ এ প্রক্সিমাল সেগমেন্ট, নার্ভ একটা প্রক্সিমাল সেগমেন্ট, ডিস্টাল সেগমেন্ট ছিল, এরকম একটা ডিস্টাল সেগমেন্ট ছিল, কিন্তু পেশেন্ট আসছে আপনার কাছে 1 মাস পরে। এটা একটা ডিস্টাল সেগমেন্ট, কিন্তু আপনার কাছে রুগী আসলে 1 মাস পরে, 1 মান্থ লেটার, হ্যাঁ। 1 মাস পরে আসলে এই ডিস্টাল সেগমেন্টের এগুলো কি আর কিছু থাকবে? H1 সেল এগুলো সব ইট উইল বি ডিজেনারেটেড বাই ওয়ালেরিয়ান ডিজেনারেশন, ওয়ালেরিয়ান ডিজেনারেশনের মাধ্যমে ইট উইল বি ডিজেনারেটেড। তাহলে আর এই পেশেন্টে যদি এখন বলি ইফেক্টেড অর্গান কোন জায়গায়, দেখেন এখানে ছিল, এটা ছিল আমাদের মাসল, এই মাসলে যে এই নার্ভটা ইনারভেট করতো। তাহলে এখন এইটা হচ্ছে আমাদের প্রক্সিমাল সেগমেন্ট অফ নার্ভ, এই জায়গাতে আমাদের কেটে গেছে, আর টার্গেট অর্গান আমার এখানে এই মাসল, এই নার্ভটা ইনারভেট করে। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি যে 1 মাস পরে রুগী আসার ফলে দিস পোর্শন ইজ টোটালি লস্ট, এগুলো আর নাই, এই জায়গায় এখন গ্যাপ, কিছু নাই। এখন এই জায়গা থেকে আমার এই ইফেক্টেড অর্গান পর্যন্ত পৌঁছাইতে হবে, নার্ভকে পৌঁছাইতে হবে। এখন নর্মালি যখন এই নার্ভ গ্রো করতে যাবে তখন এই নার্ভ, নার্ভ সবসময় গ্রো করবে, এটা থেমে থাকবে না। এই নার্ভ যখন তার একজন থেকে গ্রো শুরু করবে, এদিকে একবার যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, ফাইবার গুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, শেষ পর্যন্ত এখানে একটা টিউমারের মতো ফর্মেশন করবে, কিন্তু এই জায়গায় সে রিস্ক করতে পারবে না। তাহলে ওখানে রিস্ক করতে পারলো না, বরং এখানে একটা টিউমার ফর্মেশন, দিস ইজ কল্ড দ্য নিউরোমা। এই জন্য নার্ভ ইনজুরি যদি আপনি রিপেয়ার না করেন, নার্ভ ইনজুরি যদি আপনি রিপেয়ার না করেন অথবা রিকনস্ট্রাকশন না করেন, তাহলে ওখানে একটা পেনফুল সোয়েলিং হবে, দিস ইজ কল্ড দ্য নিউরোমা। নার্ভের কাট এন্ডের ওখানে টিউমারের মতো সোয়েলিং হবে এবং ভেরি মাচ পেইনফুল হবে, দিস ইজ কল্ড নিউরোমা। কিন্তু যদি আপনাকে এই জায়গাটা আপনি গাইড করতেন, তাকে যদি আপনাকে সঠিকভাবে এই জায়গাটা গাইড করতে পারতেন, গাইড আমরা কিভাবে করতে পারি, একটা নার্ভ কন্ডুইট দিতে পারি আমরা অন্য জায়গা থেকে, শরীরের অন্য কোথাও থেকে একটা নার্ভ কেটে নিয়ে আসলাম, ধরেন সুরাল নার্ভ বা অনেকগুলো নার্ভ আছে, মিডিয়াল অ্যান্টি ব্রাকিয়াল নার্ভ, কিউটেনিয়াস নার্ভ গুলো কেটে নিয়ে আসতে পারি। তো একটা কিউটেনিয়াস নার্ভ কেটে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে লাগালাম আপ টু দ্য ইফেক্টেড অর্গান পর্যন্ত। তাহলে এখানে আমি তাকে লাগাই দিলাম, অ্যানাস্টোমোসিস করে দিলাম। তাহলে এখন এই নার্ভের মধ্যে তো ভিতরে একজন ছিল, তাই না? এখন এই একজনগুলো কি হবে? এখানে যে একজনগুলো, এর তো সেল বডির সাথে কোনো কন্টিনিউশন, আমি বলেছিলাম সেল বডির সাথে যার কোনো কন্টিনিউশন নাই, সেল বডির সাথে কন্টিনিউশন নাই, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, সে একজন মারা যাবে। তাহলে এই যে এখানে একজনটা ছিল, দিস একজন ইজ নট কন্টিনিউটেড উইথ দ্য সেল বডি ডিরেক্টলি, আমি জোর করে এখানে কম অ্যানাস্টোমোসিস করছি, জোড়া লাগাইছি, রিপেয়ার করছি। তাহলে দিস একজন উইল বি ডেস্ট্রয়েড বাই ওয়ালেরিয়ান ডিজেনারেশন প্রসেস, ইয়েস, ওয়ালেরিয়ান ডিজেনারেশন প্রসেসের মাধ্যমে এই একজন ডেস্ট্রয় হয়ে যাবে, থাকবে না, থাকবে না। তবে এখানে যে এই যে কাভারিংটা যেটা আমাদের ছিল, দিস এন্ডোনেরিয়াম, পেরিনেরিয়াম, এপিনেরিয়াম, এগুলো থাকবে। এইটা থাকার ফলে আমি যে বেনিফিটটা এখন পাবো, এখন এখান থেকে আমাদের যে আমার যে নার্ভটা স্প্রাউটিং গ্রোথ করবে, এটাকে একটা গাইড করবে যে তুমি যাও, উল্টা পাল্টা পথে না, যে তুমি যাও যাও টুয়ার্ডস দ্য ইফেক্টিভ অর্গান, মানে আদি যেখানে ছিল সেখানে যাও, এই পথে চলে যাবে। সো দের ইজ কন্টিনিউশন অফ দিস। নাও দ্য প্রক্সিমাল সেগমেন্ট থেকে যে নার্ভ গ্রো করলো, সেই নার্ভটা গ্রো করে আলটিমেটলি দ্য ইফেক্টেড অর্গান, দ্যাট ইজ দ্য মাসল, বা যে জায়গাটা যাওয়ার কথা ছিল সেই গন্তব্যে যাবে, বিপদগামী হবে না। এই বিপদগামী না হওয়ার জন্য নাম্বার ওয়ান কাজ করতে পারি আমরা, ইমিডিয়েট রিপেয়ার করে দিতে পারি। ইমিডিয়েট রিপেয়ার করে দিলে তখন ডিস্টাল সেগমেন্টটা ডিস্ট্রয় হয়ে সে একটা গাইড হিসেবে কাজ করবে, স্ক্যাফোল্ড হিসেবে কাজ করবে, টানেল হিসেবে কাজ করবে যে পথে যাবে। আর যদি রুগী আমার কাছে দেরি করে আসে তাহলে ডিস্টাল সেগমেন্ট এমনি ড্যামেজ হয়ে যাবে, তাহলে ওই ডিস্টাল সেগমেন্ট আমাকে বানাই দিতে হবে, কিভাবে, অন্য কোথাও থেকে নার্ভ গ্রাফট করে নিয়ে এখানে লাগাই দিতে হবে। তাহলে এটাই
এর ভিতরে পোর্শন গুলো ডেস্ট্রয় হয়ে একটা টানেল তৈরি করে দেবে, যে টানেল দিয়ে সেই ইফেক্টেড অর্গান পর্যন্ত পৌঁছাতে পারবে। দিস ইজ নার্ভ রিপেয়ার অর রিকনস্ট্রাকশন। ওকে, এখন আমরা যদি দেখি তাহলে দেখেন নার্ভ ইনজুরি তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে নিউরোফ্র্যাকশিয়া হতে পারে, একজনট হতে পারে, নিউরোট মেসিস হতে পারে। তাহলে নিউরোফ্র্যাকশিয়া মানে কি? সিম্পলি দ্য কম্প্রেশন অফ দ্য নার্ভ, যেখানে নার্ভ কোনো ড্যামেজ হয় না, নো লস অফ দ্য নার্ভ শীত শীত ঠিক আছে। পেরিফেরাল, এখানে ডিস্টাল সেগমেন্ট বলে কিছু নাই, সো ওয়ালের ডিজেনারেশন এখানে হবে না, এবং রিকভারি ভেরি গুড। শুধু আপনি কম্প্রেশন রিমুভ করে এটা কিছুদিনের মধ্যে রিকভার হয়ে আসবে। বাট একজনের মেসেজ মানে যেখানে একজন ডিসকানেক্টেড হয়ে গেছে এবং তার শীতেও কিছুটা ড্যামেজ হয়ে গেছে। সো নার্ভ শীত রিমেন্স ইনট্যাক্ট বাট ইন্টারনাল নার্ভ ফাইবার ইজ ড্যামেজ, দ্যাট ইজ একজনটা ড্যামেজ হয়ে গেছে। তাহলে একজনের ডিস্টাল সেগমেন্ট যেটা, সেটা ওয়ালের ডিজেনারেশন হবে। ডিজেনারেশন হওয়ার পরে সেই টানেল বরাবর আমার প্রক্সিমাল সেগমেন্ট থেকে নার্ভ গ্রো করবে। সো এখানে রিকভারি কেমন হবে? যেহেতু ইন্ডোনিউরিয়াম ইনট্যাক্ট আছে, নার্ভ শীত সোয়ান সেলও ভালো আছে, সো এটা গাইড করবে টুয়ার্ডস দ্য টার্গেট অর্গান। গুড রিকভারি। নার্ভ গ্রোথ রেট 1 মিলিমিটার পার ডে, তার মানে 30 দিনে 30 মিলিমিটার, 1 মাসে 1 ইঞ্চি। নিউরোট মেসেজ টোটাল ট্রান্সেকশন করে দিয়েছে, নার্ভ কেটে গেছে, কমপ্লিট ডিভিশন অফ দ্য নার্ভ, নার্ভ শীথ অ্যান্ড নার্ভ ফাইবার। ফাংশনাল আউটকাম ইজ ভেরি পোর। যদি না আপনি সার্জিক্যাল ইন্টারভেনশন করে ইন্টারভেনিং নার্ভ গ্রাফট মানে নার্ভ গ্রাফট অথবা নার্ভ রিকনস্ট্রাকশন না করেন, তাহলে এটা আর রিকভারি হবে না। তাহলে নার্ভ রিজেনারেশন, নার্ভের রিজেনারেশন পাওয়ার সব সময় আছে। ইভেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেন্ট্রাল নার্ভের রিজেনারেশন পাওয়ার রয়েছে, বাট এটা নিয়ে ডিবেট আছে, কিন্তু পেরিফেরাল নার্ভ রিজেনারেট করতে পারে। তাহলে প্রক্সিমাল সেগমেন্ট যেটা করে, দেখেন proximal segment maintain its continuity with the trophic center pericardium can regenerate। তার মানে প্রক্সিমাল সেগমেন্ট যেহেতু তার সেল বডির সাথে কমিউনিকেশন রক্ষা করতে পারে, সো ইট ক্যান রিজেনারেট, বাট ডিস্টাল সেগমেন্টে নো কন্টিনিউশন উইথ দ্য সেল বডি, সো দ্যাট ডিজেনারেট, সেটা ডিজেনারেট করে। এই ছবিতে দেখেন, এখানে দেখা যাচ্ছে দিস ইজ এ ইনট্যাক্ট নার্ভ, বাট পাশেরটা এখানে ট্রান্সাকশন হয়ে গেছে, এবং ট্রান্সাকশনের ডিস্টাল পোর্শন, দিস ডিস্টাল পোর্শন ইজ ডিজেনারেটেড এন্ড ফাইনালি প্রক্সিমাল সেগমেন্ট থেকে রিজেনারেশনে প্রসিড করে যাচ্ছে। পরে আমরা আরো ভালো ছবি দেখবো। সো প্রক্সিমাল সেগমেন্টের ভাগ্যে কি হয়? প্রক্সিমাল সেগমেন্টের ভাগ্যে এটা টিকে যায়, প্রক্সিমাল সেগমেন্টের তেমন সমস্যা হয় না। দ্য অনসেট অফ রিজেনারেশন অ্যাকম্পানিড বাই চেঞ্জেস ইন দ্য পেরিক্রানিয়ন, পেরিক্রানিয়নে কিছু চেঞ্জ হবে প্রক্সিমাল সেগমেন্টের এখানে। প্রক্সিমাল সেগমেন্ট এখানে দেখেন, প্রক্সিমাল সেগমেন্ট অফ দ্য একজন ডিজেনারেট ক্লোজ টু দ্য উন্ড ফর এ শর্ট ডিস্টেন্স। তার মানে যদি এখানে বলি, আমরা বলেছিলাম এরকম একটা সেল বডি দেখেছিলাম। তো এখানে যদি ট্রান্সেকশন হয়, তার মানে এইরকম জায়গাগুলো আমাদের নোড অফ র্যানভিয়ার ছিল। তো তাহলে ধরুন এরিয়া অফ ট্রান্সেকশন, এই জায়গায় আমাদের ট্রান্সেকশন হয়ে গেল, নার্ভ ইনজুরি হলো, একজন কেটে গেল। তাহলে আমার প্রক্সিমালি ডিস্টালি তো পুরো এরিয়ায় আমার ওয়াল এরিয়া ডিজেনারেশন হবে। প্রক্সিমালি কতটুকু ড্যামেজ হবে? প্রক্সিমালি যেই সেগমেন্ট পর্যন্ত নোড অফ র্যানভিয়ার পর্যন্ত, এই পোর্শনটা ইট উইল বি ড্যামেজ। সো প্রক্সিমাল সেগমেন্ট অফ একজন ডিজেনারেট ক্লোজ টু দ্য উন্ড ফর এ শর্ট ডিস্টেন্স, এই শর্ট ডিস্টেন্স কতটুকু? নোড অফ র্যানভিয়ার পর্যন্ত এই সেগমেন্ট উইল বি ড্যামেজ, এটুকু ড্যামেজ হয়ে যাবে। Growth start as soon as debris is removed by macrophage. Macrophage produces cytokine which stimulates Schwann cells to secrete neurotrophin is a stimulating factor for nerve growth. কি কি সেন্স গুলো হয়ে থাকে ইনজুর্ড নার্ভের ক্ষেত্রে? দ্য মেইন সেন্স দ্যাট টেক্স প্লেস ইন অ্যান ইনজুর্ড নার্ভ, এগুলো খুব পরীক্ষা মানে পরীক্ষা ওরিয়েন্টেড, এগুলো সবসময় জানা দরকার নেই। আপনি শুধু জানবেন এখানে ডিজেনারেশন হয়ে যাবে, সেল বডিতে কিছু চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রক্সিমাল সেগমেন্টে কি হবে? হোয়েন রিজেনারেশন টেক্স প্লেস, তখন এখানে কিছু চেঞ্জ গুলো হবে। তাহলে ডিস্টাল সেগমেন্টে কি হচ্ছে? কাট পেরিফেরাল নার্ভ সেগমেন্ট, সেগমেন্টস অফ একজন ডিস্টাল টু দ্য ইনজুরি লুজ দেয়ার সাপোর্ট ফ্রম দ্য সেল বডি এন্ড ডিজেনারেট কমপ্লিটলি। ওয়ালের এন্ড ডিজেনারেশন এখানে হয়, এখানে প্রোগ্রামড ইনভলিউশন অফ একজনাল সেগমেন্ট অকার্স ডিস্টাল টু সাইট ইনজুরি। যেই সাইটে ইনজুরি হবে তার ডিস্টালি ওয়ালের এন্ড ডিজেনারেশনে প্রোগ্রাম সেল ডেথের মাধ্যমে সবগুলো ডিস্ট্রাকশন হয়ে যাবে। সো উই আর এট দ্য এন্ড অফ দ্য সেশনস। এখানে যদি খেয়াল করেন তাহলে এই ছবিতে যদি আমরা দেখি, this is a very intact nerve. এটা আমি, this is a cell body, nucleus cell body, and this is a very intact nerve, and this is the effector organ, this is a muscle, এই জায়গায় এসে কাজ করছে, and these are the Schwann cell, and outside is this is the endoneurium, this is the endoneurium. Okay, এখন এখানে এসে কাট ডাউন হয়ে গেল, এখানে কাট ডাউন হয়ে গেল।
কাট ডাউন হলে দেখেন এখন এই জায়গার যে সেলগুলো রয়েছে সোয়ান সেলগুলো কি হবে, এখানে এই সোয়ান সেলগুলো এখানে ড্যামেজ হয়ে যাবে। এখানে শুধুমাত্র এই এই জায়গাগুলোতে তার ডিজেনারেশন হওয়া শুরু করবে। দিস ইজ কল্ড দ্য ওয়ালের এন্ড ডিজেনারেশন। টোটাল কাট ডাউন হয়ে গেলে টোটাল ডিজেনারেশন হয়ে যাবে। এখন এখানে যদি তার এন্ডোনিউরিয়ামটা ভালো থাকে, তাহলে এই এন্ডোনিউরিয়াম এখন গাইড হিসেবে কাজ করবে, যেই টানেলের মধ্য দিয়ে আমার নিউলি গ্রোয়িং এই নার্ভ ফাইবার গুলো প্রসিড করবে টুয়ার্ডস দা ইফেক্টেড অর্গান পর্যন্ত প্রসিড করবে। যদি এই এন্ডোনিউরিয়াম যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে এখানে আপনাকে যেটা করতে হচ্ছে, এখানে আপনাকে এটা এডিশনাল, এই এন্ডোনিউরিয়াম যদি আপনার ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে একটা এডিশনাল নার্ভ আপনাকে নার্ভ কন্ডুইট হিসেবে বসিয়ে দিতে হবে, অ্যানাস্টোমোসিস করে দিতে হবে। তখন এই নার্ভের ভিতর দিয়ে সে প্রসিড করে এই নার্ভ আপ টু দ্য ইফেক্টেড অর্গান পর্যন্ত পৌঁছাতে পারবে। And finally, this nerve reaching to up to this organ at the time of 3 months. 3 মাসে, তার মানে এখানে গ্যাপ ছিল কয় ইঞ্চি? দিস গ্যাপ ইজ নিয়ারলি 3 ইঞ্চি গ্যাপ ছিল। এখন আপনার যদি নার্ভ ইনজুরি হয় কোথায়, মনে করেন মিডিয়ান নার্ভ যেখানে অরিজিন হয়েছে ব্রাকিয়াল প্লেক্সাসে, মানে আর্মের প্রক্সিমালি যদি ইনজুরি হয়, তাহলে আপনি বুঝেন, যদি এখানে আমরা বলি, এরপরে স্লাইডে আমি ডিসকাস করি এবং আমরা আমাদের সেশন একদম শেষ প্রান্তে। তাহলে এখানে যদি দেখি দিস ইজ দ্য ট্রান্সেকশন অফ দ্য নার্ভ, তাহলে দেখেন ট্রান্সেকশনের পরবর্তী পোর্শনটাতে কি হচ্ছে, এই লেভেলে ট্রান্সেকশন হয়েছে। সো এর পরবর্তী ডিস্টাল জোনে ডিজেনারেশন হবে, এন্ড দিস নার্ভ, দিস ইয়েলো কালার নার্ভ, যেখানে রিজেনারেটিং নার্ভ হচ্ছে, নার্ভ প্রসিড করে আলটিমেটলি ফাইনালি ডিস্টাল ইফেক্টর অর্গানে চলে গেছে। এখন এই কুইজ দেওয়ার আগে এখন যদি বলি আপনাকে, এই প্রশ্নটা উত্তর করে আমাদের সেশন আমরা শেষ করব। ধরুন এই ভদ্রলোকের কথা চিন্তা করেন। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে তার একটা নার্ভ এই লেভেল থেকে, তার মানে এটা আমি আর্মের কথা চিন্তা করছি, এবং একদম ডিস্টালি আমি যদি বলি আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের, দেখেন যে এখান থেকে আমাদের একটা নার্ভ বেরোলো, আমরা জানি ব্রাকিয়াল প্লেক্সাস, এটা আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস থেকে ফাইনালি এটা নার্ভ বললাম, দিস ইজ দ্য মিডিয়ান নার্ভ। এই মিডিয়ান নার্ভটা এখানে এসে আমাদের সাপ্লাই দিচ্ছে। এখানে আছে আমাদের কার্পাল টানেল, এখানে টানেল রয়েছে। তাহলে এখন এই মিডিয়ান নার্ভ ইনজুরি হলে এই লেভেলে, সিমিলারলি আরেকজনের মিডিয়ান নার্ভ তৈরি হলো, এই দ্বিতীয় ব্যক্তির মিডিয়ান নার্ভ ইনজুরি হলো এই লেভেলে, সিনারিও এ, এটা সিনারিও বি। কোনটার আউটকাম ভালো হবে, দ্রুত ভালো হবে কোন রোগীটা, এ না বি? এ অর বি? রিকভারি রেট কার ভালো হবে, এ না বি বলতে হবে। তাহলে এই নার্ভটা দেখেন ইনজুরি হয়েছে এই লেভেলে এসে, তাকে যাইতে হবে কতটুকু দূরত্ব, এটুকু মনে করেন 3 সেন্টিমিটার। আর এই নার্ভটা ইনজুরি হয়েছে এই লেভেলে, তো তাকে প্রসিড করতে হবে এখানে 10 সেন্টিমিটার। তাহলে এর জন্য যাইতে হবে 10 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। তাহলে রিকভারি রেট ডেফিনেটিভলি এর জন্য ভেরি ব্যাড, বির জন্য খুবই ভালো। কারণ এখান থেকে নার্ভ স্প্রাউটিং হয়ে গ্রো করে তাকে এত দূর যাইতে তার সময় লাগবে 10 মান্থ, বাট এখান থেকে গ্রো করে এই ডিজিটাল পার্সনে আসতে তার সময় লাগবে 3 মান্থ। দিস ইজ নার্ভ ইনজুরি অ্যান্ড ইটস ইলাস্ট্রেশন। সো আপনাকে যদি বলা হয় নার্ভ হ্যাভিং গুড রিজেনারেটিং পাওয়ার কোন নার্ভের, মাইলিনেটেড নাকি আনমাইলিনেটেড, বলতে পারবেন না? অবশ্যই যার মাইলিনেশন আছে তার রিজেনারেটিং পাওয়ার বেশি। ব্রেনের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে মোস্ট অফ দ্য নার্ভস আর আনমাইলিনেটেড, সো ওখানে রিজেনারেশন পাওয়ার ভেরি পুর। বাট ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম মোস্ট অফ দ্য নার্ভস আর মাইলিনেটেড, এদের রিজেনারেশন পাওয়ার খুবই বেশি। এবং নার্ভের যদি
আউটার কাভারিং গুলো, কানেকটিভ টিস্যু লেয়ার গুলো যদি ইন্ট্যাক্ট থাকে, দ্যাট ইজ এন্ডোনেরিয়াম, পেরিনেরিয়াম, এপিনেরিয়াম, এগুলো যদি ইন্ট্যাক্ট থাকে, তাহলে এই নার্ভের রিজেনারেশন ইজ মাচ মোর বেটার, সেখানে রিকনস্ট্রাকশন লাগে না। বাট যখন পেশেন্ট সার্জনের কাছে দেরি করে আসবে, যখন ওয়ালের এন্ড রিজেনারেশনের মাধ্যমে ডিস্টাল সেগমেন্ট অলরেডি ডিস্ট্রয়েড, তখন তাকে নার্ভ রিকনস্ট্রাকশন করতে হবে। আজকে যা ডিসকাশন করেছিলাম অল আর ফ্রম টেক্সট বুক, জানকোরা হিস্টোলজি, মোরস অ্যানাটমি, বেইলিয়ান লাভ, শর্ট প্র্যাকটিস অফ সার্জারি এন্ড গ্রাভিসনেস টেক্সট বুক অফ প্লাস্টিক সার্জারি থেকে আমাদের তথ্যগুলো নেওয়া হয়েছে। ফাইনালি দ্য টেক হোম মেসেজ, অবশ্যই পেরিফেরাল নার্ভ অ্যানাটমি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং পেরিফেরাল নার্ভ ইনজুরি সম্পর্কে আমাদের দরকার। বেইলিয়ান লাভস নিউরোপ্রাক্সিয়া, এক্সোনোপাইসিস, নিউরোটমাইসিস সম্পর্কে চমৎকার ভাবে দেওয়া হয়েছে ট্রমা চ্যাপ্টার গুলোর মধ্যে। এন্ড সবশেষে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে মেসেঞ্জার গ্রুপে নক করবে, আমরা তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ সময় আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনি এবং আপনার পরিবার এই করোনাকালীন সময় সুস্থ থাকুক সেই শুভকামনায় আমাদের সেশন শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।